আজকে 13তম দিন। সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের যে মাসব্যাপী ভার্চুয়াল সাহিত্যানুষ্ঠান, বাংলাদেশের আদিবাসী বিভিন্ন ভাষাভাষী কবি ও সাহিত্যিকদের নিয়ে আমাদের অনুষ্ঠান। তো আজকে একটু অন্যরকম, আজকে হলো বিশেষ অধিবেশন। বাংলাদেশের যে আনাচে কানাচে এবং বাংলা ভাষা ছাড়া যে অপরাপর যে ভাষা আছে, ওই ভাষাগুলোর যে আমরা যে সাহিত্য পত্রিকা বলি অথবা লিটল ম্যাগাজিন বলি বা বিভিন্ন ধরনের স্মরণিকা বলি, ওটা নিয়েই আমরা আজকে আলাপ করব। তো আমি আবারও ধন্যবাদ জানাই যারা এখানে অংশগ্রহণ করছেন। আমাদের মধ্যে বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, আমাদের সাথে আছেন হলো চন্দ্রজিৎ সিংহ, মণিপুরি কমিউনিটির মণিপুরি ভাষার উনিও অনেকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকার সাথে জড়িত আছেন, একদম ছাত্রবেলা থেকেই। পরে হলো আমাদের আনন্দ দা আছেন, আনন্দ জ্যোতি চাকমা, উনি নিজেও একটা পত্রিকা সম্পাদনার সাথে জড়িত আছেন আর আমাদের এই উদ্যোগের সাথেও জড়িত আছেন। তারপরে আছেন হলো থকবিরিমের মিথুন রাকসাম, থকবিরিমের সম্পাদক, এবং আমাদের যে উদ্যোগ বা আমাদের যে আয়োজন ওইটারও কি আছে যুক্ত আছেন। তো আমরা আমাদের মধ্যে আরেকজন আছেন নবলেশ্বর ত্রিপুরা শান্ত জার্নাল এর সম্পাদক। তো প্রথমে আমি একটু ভিতরে যাওয়ার আগে আমরা বলতে চাই যে বাংলাদেশে আমরা সবাই জানি যে লিটল ম্যাগাজিন বা সাহিত্য পত্রিকা অনেক দিন আগে থেকেই, বিশেষ করে বাংলা ভাষায় যদি বলি, আমরা অনেক দিন আগে থেকেই আমরা প্রচলিত। তো সেটাকে যখন আমরা মণিপুরি বা চাকমা বা ত্রিপুরা আর ককবরক ভাষা বা মান্দির যে আচিক ভাষা যদি নিয়ে আসতে চাই, তাহলে হয়তো একটু আমাদের কি হয় সময় লেগেছে। আমাদের মণিপুরিদের শুরু করেছি আমরা 75 এর দিকে, আর হলো চাকমা তো অনেক আগে থেকে গৈরিকা সম্পাদনা একদম সেই ব্রিটিশ আমল থেকেই। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা যদি থকবিরিমের মিথুন রাকসাম যদি কি থাকেন, একটু অনুরোধ করতে চাই আপনার ক্যামেরাটা অন করে আমরা আপনার কাছেই প্রথমে যাব, তারপরে আমরা একে একে সবার কাছে চলে যাব। মিথুন, শোনা যায়? হ্যাঁ, আমরা এবার প্রথমে মিথুন রাকসামের কাছে যাচ্ছি, থকবিরিমের সম্পাদক এবং গারো কমিউনিটির বা আমরা বলি যে মান্দি জাতির আচিক ভাষার যে সাহিত্য পত্রিকা বা বিভিন্ন লিটল ম্যাগাজিন, বিভিন্ন পত্রিকা নিয়েও পত্রপত্রিকা নিয়েও আলাপ করবেন মিথুন রাকসাম, প্লিজ। মিথুনের নেটওয়ার্কটা একটু দুর্বল আছে, আপনি কথা বলেন তো দেখি, আপনি আনমিউট করেন। হ্যাঁ, কথা শোনা যায়। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমাদের যে বাংলাদেশের বিভিন্ন আদিবাসী ভাষার লিটল ম্যাগাজিন, বাংলাদেশের বিভিন্ন আদিবাসী ভাষার লিটল ম্যাগাজিন এবং সাহিত্য পত্রিকা যে বিষয়, আজকের বিষয় যে আলোচনা অনুষ্ঠান, আমরা যে মাসব্যাপী যে আদিবাসী সাহিত্য অনুষ্ঠান আমরা করছি, আজকে হচ্ছে আমাদের 13তম দিন। দাদা, আজকে তো 13তম দিন, তাই না? হ্যাঁ, 13তম দিন। বাংলাদেশের আদিবাসী সাহিত্য নিয়ে আমরা মাসব্যাপী ভার্চুয়াল অনুষ্ঠান করছি। যে আমাদের অনুষ্ঠানের আয়োজনে আছেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, চিটাগাং হিল ট্র্যাক্স রাইটার্স ইউনিয়ন, মণিপুরি মিরর। আমি আয়োজকের পক্ষ থেকে, থকবিরিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে যারা যুক্ত আছেন পাঠকবৃন্দ এবং আজকের আলোচক বৃন্দ, সবাইকে আমি থকবিরিমের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং একজন সহ আয়োজক হিসেবে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশের আদিবাসীদের যে সাহিত্য পত্রিকা যে লিটল ম্যাগাজিন, সেই লিটল ম্যাগাজিন নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে উপস্থিত আমাদের মাঝে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আমি বলবো গারো ভাষার এবং গারো ভাষায় যে লিটল ম্যাগ যে সাহিত্য চর্চা নিয়ে আমি একটু বলার চেষ্টা করবো। লিটল ম্যাগ চর্চা এবং লিটল ম্যাগকে কেন্দ্র করে আমাদের তরুণদের কিংবা আমাদের লেখক গোষ্ঠী কিংবা লেখকদের লেখালেখি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আমাদের
গারো আদিবাসী সম্প্রদায়ের লেখকদের নিয়ে। তো আমি শুরুতে বলবো যে আমাদের ধুপবেরিম ধুপবেরিম থেকে শুরু করি, তারপর ধুপবেরিমের পথ চলা, তারপর হচ্ছে গারোদের লেখালেখি নিয়ে। আমাদের যদি আমরা লিটল নেক নিয়ে বলি, গারো ভাষার কিংবা গারো সাহিত্যদের সাহিত্য প্রেমীদের লেখকদের যদি আহ, আমাদের মাঝে যদি লিটল নেক আমরা যদি চিন্তা করি, তাহলে ওই অর্থে আমরা আসলে আহ, যে আমাদের মাঝে লিটল নেক আসলে ছিল না। আমাদের মাঝে ছিল হচ্ছে সাহিত্য পত্রিকা নামে হচ্ছে ম্যাগাজিন ছিল, স্মরণিকা ছিল, এবং বিভিন্ন গোষ্ঠী মানে বিভিন্ন সংগঠনের আমাদের ছিল যে বাৎসরিক বাৎসরিক ছিল যে ম্যাগাজিন, যেটাকে ম্যাগাজিনের সেই ম্যাগাজিনে মূলত আমাদের লেখক বৃন্দ, গাঢ় লেখক বৃন্দ তারা গল্প, প্রবন্ধ এবং মুক্ত গদ্য আমরা যদি বলি, যদি মুক্ত গদ্য বলে কোনো গদ্য ওরকম মানে থাকতো না, কিন্তু মুক্ত গদ্য থাকতো আসলে। হ্যাঁ? মুক্ত গদ্য, তারপর কবিতা, ছড়া, এইসব স্থান পেত হচ্ছে আপনাদের সেই ম্যাগাজিন গুলোতে। আমরা আমাদের ইতিহাস যদি দেখি, যে আমাদের লেখার আহ, সাহিত্য পত্রিকা যদি ধরি, আমার জানা মতে ওরকম সাহিত্য একদম নির্ণয়ের মতো শুধু সাহিত্য কেন্দ্র করে যে লিটল মেঘ যদি বলি, মানে পত্রিকা বলি, লিটল মেঘ আসলে তখন বলা যাবে না। তো সাহিত্যকে কেন্দ্র করে যে পত্রিকা হতো, তার মধ্যে আমার মনে পড়ে সে, আমি যতদূর আমি দেখেছি এবং আমি নিজেই লেখা ছেপেছে মানে ছাপা হয়েছে, সেটা খোলা চোখ। সেটা অনেক আগে, সে 2000 মেবি 5-6, 5-6-3, হ্যাঁ, সেই সময়কার যে খোলা চোখ বের হতো, সেটা প্রকাশ হতো, আহ, প্রকাশ করতেন হচ্ছে লিটন এবং লিটন রেমা, আরেকজন হচ্ছে সুজন রেমা। তারা দুজন, তারা দুই ভাই মূলত, সেই দুই ভাই সে সেটা খোলা চোখটা করতো। আমার মনে হয় ওটা মেবি ফটোকপি করেও হতে পারে, পিন করে, পিন আপ করে সেটা কি করা হতো। সেখানে হচ্ছে মুক্তগদ্য ছাপা হতো, কবিতা ছাপা হতো, গল্প ছাপা হতো। তো সেখানে আহ, সে খোলা চোখকে কেন্দ্র করে অনেকজনের লেখা, মানে বিশেষ করে ইয়াংদের লেখা সেখানে ছাপা হতো, এবং সেই খোলা চোখের জন্য অপেক্ষা করতো অনেক তরুণরা। এবং আহ, বয়স্কদের লেখা ছাপা হতো, কিন্তু বয়স্কদের তুলনায় সেটা ইয়াংদের, যারা যুবক, যারা তরুণ লেখক, তাদের প্রত্যাশা ছিল বেশি সেই খোলা চোখকে কেন্দ্র করে। আহ, তারপর আমাদের সেই খোলা চোখকে আমরা বলতে পারি একদম সাহিত্য পত্রিকা, কিন্তু খোলা চোখ ছাড়াও আমাদের লেখকরা তারা হচ্ছে লিখতেন আপনার যে বাগাছাস, তাদের একটা বাছুর মুখপত্র বের করতেন, খুপান্থি নামে। আরেকটা হচ্ছে গাছু বের করতেন, গাছুর তো বের হতো, জাসিঙ্গা বের হতো, তারপর আরো সাল্লাম বের হতো। তারপর এভাবে বেশ কয়েকটা সংগঠন থেকে বই মানে প্রতি বছরই প্রকাশ হতো, এখনো প্রকাশ হয়। তারপর আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, যেমন জিবিসির যে বাৎসরিক তাদের মুখপত্র বের হতো, এবং বড়দিন উপলক্ষে, ইস্টার সানডে উপলক্ষে, কিংবা কোনো যাজক যখন হয়, তাদেরকে কেন্দ্র করে, যে অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে হচ্ছে ম্যাগাজিন বের হতো। আর আমাদের গারো আদিবাসী লেখক, গারো সম্প্রদায়, গারো জনগোষ্ঠীর লেখক বৃন্দ সেসব ম্যাগাজিনে কবিতা, গল্প এবং প্রবন্ধ, খুব সমৃদ্ধ প্রবন্ধ ছাপা হতো। যেমন মনীন্দ্রনাথ মারাকের যত লেখা, আমরা বলি যে আমাদের গারো বর্তমান সময়ের গারোদের পণ্ডিত ব্যক্তি যে রাভা মনীন্দ্রনাথ মারাক, ওনার বয়স প্রায় 90 ছুঁই ছুঁই। উনি, ওনার লেখা বের হতো সেই ম্যাগাজিন গুলোতে আপনার একদম
যেটা বলবো যে সাহিত্য না ঠিক, আবার এটাকে কি পত্রিকা বলা যায়, পুরো তো ম্যাগাজিনে, ওইটা ম্যাগাজিন বলবো যে সুভাষ টেংচামের লেখা সেখানে বের হতো, আমাদের গবেষক লেখক সুভাষ সংবাদ বের হতো, সুভাষ টেংচামের লেখা বের হতো, আমাদের আহ, মানে গাঢ় লেখকদের যত, আমাদের যতজন আছেন যে লেখক বৃন্দ, মতেন দা বলেন, থিপিল লকলেট বলেন, রাভা ক্লেমেন রিসিল বলেন, সবার লেখা ওই ম্যাগাজিন গুলোতে বের হতো, সেই স্মরণিকাতে বের হতো। কিন্তু আমাদের সেই জর্জ মেলোরাম দাদা, ওনারাও কিন্তু একটা পত্রিকা করতেন বুড়াং নামে। হুম, বুড়াং নামের পত্রিকা করতেন। সেখানেও, সেটাকে লিটল যদিও বা না বলি, কিন্তু সেখানেও সাহিত্য থাকতো, গল্প থাকতো, কলাম থাকতো, প্রবন্ধ থাকতো, এবং কিছু কিছু ম্যাগাজিনে একদম খবর থাকতো। কিছু কিছু ম্যাগাজিন হচ্ছে তাদের যে বাৎসরিক যে খবরগুলো থাকে সেই খবরগুলো থাকতো, এবং ওই যে প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে সেই প্রতিষ্ঠানের সারা বছরের কর্মকাণ্ড নিয়ে একটা ফিচার থাকতো, টুকরো টুকরো খবর থাকতো। তো আমাদের যে রানীক্ষং যে চিঠি, সে রানীক্ষংয়ের চিঠি হচ্ছে আমাদের, আমরা বলতে পারি যে বর্তমান যে প্রতিবেশী, যে খ্রিস্টানদের ক্যাথলিকদের যে সাপ্তাহিক যে প্রতিবেশী একটা মুখপত্র, সেটা হচ্ছে রানীক্ষং চিঠি নামে বের হতো, সে শুধু দুর্গাপুর থেকে, রানীক্ষং থেকে। সেই রানীক্ষং চিঠিতে আমাদের যে মনিন্দ্রা মার্গের মতো লেখক, রেভারেন্ড ক্লেমেন্ট বিসিলির মতো লেখক, ওনারা লিখতেন, ওনারা লিখতেন। এবং এই ম্যাগাজিনগুলি, এই যে আমি যে যাতে যে ম্যাগাজিনগুলোর কথা বললাম, বিভিন্ন সংগঠনের বাৎসরিক মুখপত্র, সে মুখপত্রগুলো মূলত প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি তরুণদেরকেও জায়গা দিত, কিন্তু তাদের একটা নির্দিষ্ট একটা সীমাবদ্ধ ছিল। তারা নির্দিষ্ট সীমাবদ্ধতাতে লেখার যে, আমরা যেটা লিটল ম্যাক বলি, যে লিটল ম্যাক হচ্ছে ইয়াংদেরকে কিংবা প্রথা বিরোধী লেখা প্রকাশ করার যে সাহসিকতা, সেই সাহসিকতার মানসিকতা কিংবা সেটা ছিল না। কারণ ম্যাগাজিন কিংবা স্মরণিকা যেটা, সেটা একটা সংকলন মাত্র, এবং চিন্তা ভাবনাটা ছিল একদম সীমাবদ্ধ। কিন্তু একটা লিটল ম্যাক হচ্ছে, যেটা আমরা যদি ধরি, লিটল ম্যাক যদি বলি যে তারুণ্যের প্রতীক কিংবা প্রথা বিরোধী, স্টেরিওটাইপকে একদম তোয়াক্কা না করে যে লেখাগুলি বের হয়, যে সমাজের আহ, যে সমাজ উল্টো স্রোতে যে ইয়াং যে তরুণ লিখছে, সে লেখাকে জায়গা করে দেওয়া হচ্ছে লিটল ম্যাকের কাজ। তা আমি মনে করি যে আমাদের পরবর্তীতে 2000 পরে, 2000 পরে অনেক অনেক আহ, সাহসিকতার সহিত আমরা কাজ করে যাচ্ছি। 2000 পর থেকে যেমন, যেমন আমাদের মধ্যে ইয়াং ছেলেরা আসছে, যেমন আবির্ভাব নামের একটা আহ, বের হতো, ইমেল রিচিল বের করতেন কৃষি ইউনিভার্সিটি থেকে, ময়মনসিংহ থেকে আবির্ভাব, সেটাকে লিটল ম্যাক বলতে পারি আমরা, অনেকটা সাহিত্য পত্রিকাও লিটল ম্যাক, আবির্ভাব। তারপর হচ্ছে চিবিমা, লেডিসন স্কুল, যে ইয়াং, সে বের করতেছে চিবিমা। তারপর হচ্ছে আমরা তো ধূপবিড়ে আমরা করতে শুরু করলাম 2017 থেকে, 17তে আমরা প্রথম বের করি। এই থকবিরে বের করার নানা কি আছে, যে কারণ আছে। আচ্ছা, সরি, আমি আমার বাবার কম্পিউটার চলতে যাচ্ছে, কারণ আমাদের এক ভাই, সে হচ্ছে স্ট্রোক করেছে, তো আমার বারবার মেসেজ হচ্ছে আমার ইনবক্সে। হ্যাঁ, আমাদের তার জন্য আমরা প্রার্থনা করছি। আসলে আমাদের থকবিরের আমাদের না, আমরা মিথুন একটু সময় নেওয়া অসুবিধা নেই। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো থক বিরিম নিয়ে আলোচনার জন্য। ঠিক আছে, আপনি হ্যাঁ, ফাঁকে একটু কেউ সাথে করুন। এবার আমরা একটু হ্যাঁ চন্দ্রজিতের কাছে যাব। তো থ্যাংক ইউ মিথুন, অনেক অনেক ধন্যবাদ। আপনার কাজ এবং শখ বিরিম নিয়ে আমরা আরো শুনবো। এর মধ্যে আপনি আচিক ভাষার বা আমাদের মাদি কমিউনিটির অনেককে নিয়ে কথা বলেছেন, বিভিন্ন পত্র-পত্রিকা নিয়ে। তো ওইটা নিয়ে আমরা আরো বিস্তারিত যাব। এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গেস্ট স্পিকার বা অতিথি আলোচক, আমাদের চন্দ্রজিৎ সিংহ, মণিপুরি কমিউনিটি, আমাদের মণিপুরি ভাষার বিভিন্ন পত্র-পত্রিকার সাথে উনি জড়িত আছেন।
একদম কি বলবো আমরা ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত বিভিন্ন প্রকাশনার সাথে জড়িত আছেন। তো উনাকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশে মণিপুরীদের যে লিটল ম্যাক তো হয় অনেক পরে, বা লিটল ম্যাক এখনো আমি জানি না, ওই একটা দুইটা ছাড়া আমার খুব একটা লিটল ম্যাক বলা যাবে না। এমনি সাহিত্য পত্রিকা বা আমরা বলি যে কমিউনিটি অনেকটা মুখপত্রের মতো, তো ওইগুলো নিয়েও বলবেন। আমরা বলেছি এটা শুধু সাহিত্য পত্রিকা বা লিটল ম্যাক আমাদের বাংলাদেশের যে শুধু বই বা কি ছাড়াও যে আমাদের বিভিন্ন পত্র পত্রিকার যে অবদান আমাদের সমাজে লেখকদের কাছে এবং পাঠক তৈরি করার ক্ষেত্রে, ওইগুলো নিয়েও বলবেন। তো আমরা শুনি চন্দ্রজিৎ সিংহের কাছে। চন্দ্রজিৎ দা, প্লিজ। ধন্যবাদ হামাম প্রমোদকে। মাসব্যাপী ভার্চুয়াল সাহিত্যানুষ্ঠানের 13তম দিনের বিশেষ অধিবেশন সিরিজ 2 আজকের এই অনুষ্ঠানে যারা আলোচক হিসাবে অংশগ্রহণ করেছেন, মিঠুন রাকসাম, কবি, লেখক ও গবেষক এবং সম্পাদক ঠকবিরি, আনন্দজ্যোতি চাকমা, সহকারী অধ্যাপক, BM ইনস্টিটিউট রাঙ্গামাটি, এবং নবরেশ্বর ত্রিপুরা, সম্পাদক শান্ত জার্নাল। আর আজকের এই আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন অরবিন্দু চক্রবর্তী, কবি ও লিটল ম্যাক সম্পাদক মাদুলি, এবং যারা আজকে এই অনুষ্ঠানে শুনছেন এবং দেখছেন সকলকে আমি মণিপুরী জাতিগোষ্ঠীর পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ যে আলোচনাটা হচ্ছিল লিটল ম্যাগাজিন বা লিটল ম্যাপ নিয়ে আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর যে ভাষায় প্রকাশিত বাংলাদেশে, তা নিয়ে একটু আলোচনা। প্রমোদ আমাকে জানিয়েছেন মণিপুরি ভাষায় প্রকাশিত বা মণিপুরীদের প্রকাশিত লিটল ম্যাপ বা ম্যাগাজিন নিয়ে বা সাহিত্য পত্রিকা নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো আসলে আলোচনার আগে আমাদেরকে একটা জানার দরকার ছিল, যেটা লিটল ম্যাগাজিন কি। আমাদের মধ্যে একটা ধারণা থাকতে হবে যে লিটল ম্যাগাজিন কি। আসলে শিল্প সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান বিষয়ে চলমান ধারাকে চ্যালেঞ্জ করে ব্যতিক্রমধর্মী চিন্তাধারা ও মতামত ব্যক্ত করার মুদ্রিত বাহনকে বলা হয় লিটল ম্যাগাজিন। এই ম্যাগাজিন অনেকটা অনিয়মিত এবং বাণিজ্যিকভাবে প্রকাশিত হয়ে থাকে। লিটল ম্যাগাজিন প্রতিনিধিত্ব করে একটি সুপ্ত সম্ভাবনা নব্য গোষ্ঠী, যাদের চিন্তা ভাবনা দর্শন চলমান ধারা থেকে ভিন্ন এবং অভূতপূর্ব। আসলে লিটল ম্যাগাজিন চালু হয় 19 শতকের প্রথম দিকে ইউরোপ এবং আমেরিকার দিকে লিটল ম্যাগাজিনের যাত্রা শুরু হয়। কিন্তু পাশ্চাত্যের আদলে আমাদের বঙ্গদেশে বা বাংলাদেশের বাংলা অঞ্চলে প্রথম লিটল ম্যাগাজিন প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী। তার সম্পাদিত প্রথম লিটল ম্যাগাজিন হলো সবুজ পত্র 1914। কিন্তু তার ওই ধারাবাহিকতায় যে আমরা লিটল ম্যাগাজিন কি, আমরা একটু যদি সূত্র করে যদি আলোচনা করি, লিটল ম্যাগাজিন একটি ব্যক্তিগত উদ্যোগের ফসল বলে আমি মনে করি। এটা কোনো প্রাতিষ্ঠানিকতা হতে পারে কিংবা প্রাতিষ্ঠানিকতার সঙ্গে যুক্ত নাও হতে পারে। এটি কোনো সরকারি বা নথি বহির্ভূত কোনো প্রকাশনা। লেখা প্রকাশের ব্যাপারে একটি পূর্ণ স্বাধীনতা থাকে প্রত্যেকের, এবং নতুন কিছু সমাজকে উপহার দেওয়া, এটি হচ্ছে লিটল ম্যাগাজিনের একটি বৈশিষ্ট্য। এবং লিটল ম্যাগাজিন সম্পূর্ণভাবে একটি ব্যক্তিগতভাবে প্রকাশিত হওয়া, এবং ইহার মধ্যে কোনো বাণিজ্যিক আমরা দৃষ্টিকোণ থেকে দেখি না। এটা হলো আমি সংক্ষেপে একটু যে লিটল ম্যাগাজিন সম্পর্কে কিছু বললাম। এর প্রেক্ষাপটে যদি আমি বাংলাদেশের মণিপুরী সমাজের যে লিটল ম্যাগাজিন বা সাহিত্য প্রকাশনার যে বিষয়টার ধারাবাহিকতা যদি বলি, আমরা যদি সবুজ পত্র পত্রিকা প্রমোদ চৌধুরী এটা যদি দেখি 1914, কিন্তু বাংলাদেশের মণিপুরীদের ইতিহাসে আমরা তার অধ্যায়টা আরো অনেক পরে। আমরা ব্রিটিশ আমল চলে গেল, পাকিস্তান আমলও না, বাংলাদেশ স্বাধীনতা উত্তর আমাদের বাংলাদেশের মণিপুরীদের সাহিত্যের যাত্রা শুরু। এটা হলো 1975 সাল, বাংলাদেশের মণিপুরী সাহিত্যের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা একটি বছর। সেই বছর বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা লাভ করে, যার প্রতিষ্ঠাতা সভাপতি
এ কে সেরাম। এবং আমরা জানি এ কে সেরামকে আমরা সবাই বাংলাদেশের মণিপুরীদের লেখক এবং প্রকাশক এবং গবেষক হিসাবে, কবি হিসাবে আমরা সবাই তাকে চিনি। তিনি বাংলাদেশের মণিপুরী সাহিত্যের একজন পথিকৃৎ হিসাবে আমরা ধরে নিতে পারি, এতে কারো দ্বিমত থাকবে না আমি মনে করি। কিন্তু সেই 1975 সাল বা সেই সময়কার যে বাংলাদেশের মণিপুরীদের লেখা প্রকাশনার ক্ষেত্রে বা সাহিত্য পত্রিকা বা লিটল ম্যাগাজিন প্রকাশনার যে চিন্তা চেতনা ছিল, কিন্তু নানা ধরনের আমাদের পথ পরিক্রমা করে আসতে হয়। এবং বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ যখন প্রতিষ্ঠার পর থেকে সর্বপ্রথম তারা একটি মণিপুরী সাহিত্য পত্রিকা বা লিটল ম্যাগাজিন প্রকাশনার চেষ্টা করে এবং প্রকাশ করে 1975 সালে প্রথম দীপান্বিতা নামে। দীপান্বিতা একটি মণিপুরীদের মুখপাত্র হিসাবে প্রকাশিত হতে থাকে। পরবর্তীতে সেই দীপান্বিতাকে অন্যভাবে নামকরণ করে, যা বাংলা দীপান্বিতার নামকরণ থেকে মণিপুরী ভাষায় নামান্তর করে ময়রা নামে প্রকাশিত হতে থাকে। এই ময়রার প্রকাশনা প্রতি বছর আজ পর্যন্ত প্রকাশনার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার একটি ইপম নামে একটি পত্রিকা প্রকাশ করে। এটিও মণিপুরী সাহিত্য পত্রিকা বা লিটল ম্যাগাজিন হিসাবে। এবং আরেকটা পত্রিকা বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ বিশগাঁও শাখার একটি পত্রিকা সম্পাদক প্রকাশ করে, এটা হলো লেইপুন, যা মণিপুরী ভাষায়, সম্পূর্ণ মণিপুরী ভাষায় এই লেইপুন নামে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ বিশগাঁও শাখা চুনারঘাট হবিগঞ্জ থেকে প্রকাশিত হয়। এবং যে এর আগে বলছিলাম যে ইপম ত্রৈমাসিক সাহিত্য পত্রিকাটি সম্পাদনা করেছিলেন সনাতন হামক এবং লেইপুন সম্পাদনা করেছিলেন এন শান্তকুমার সিংহ। পরবর্তীতে এরই পারিপার্শ্বিকতায় আমরা দেখতে পাই বাংলাদেশের মণিপুরীদের মধ্যে নানাভাবে যারা নতুন লেখার যারা আসছেন, কবি বা প্রাবন্ধিক, নাট্যকার, অনেকের আমরা জন্ম আমরা দেখি, তাদের ক্রমবিকাশ আমরা দেখি। তারই ধারাবাহিকতায় আমরা দেখি যে পরবর্তীতে 1996 সালে মৃৎকথ্যক পাবলিকেশন থেকে আমরা মৃৎকথ্যক নামে একটি সাহিত্য পত্রিকা ত্রৈমাসিক ম্যাগাজিন বের করি, ঢাকা থেকে। এবং পরবর্তীতে আবার এই মৃৎকথ্যক এবং ইথিল নামে মণিপুরী ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক প্রকাশিত ইথিল নামে একটি বাংলা, ইংরেজি এবং মণিপুরী ভাষায় প্রকাশিত একটি পত্রিকা বা সাহিত্য পত্রিকা আমরা লিটল ম্যাগাজিন হিসাবে ঢাকা থেকে প্রকাশনা করি। আমি আগে বলেছিলাম যে লিটল ম্যাগাজিন হচ্ছিল নতুন যারা লেখালেখি করেন তাদের জন্য বিকাশের একটি মাধ্যম। সেই মাধ্যমে আমরা বাংলাদেশের মণিপুরীদের যে ইতিহাসের আমরা সাহিত্যের জগতে আরেকটি আমরা দেখি সাজিবু একটি সাহিত্য পত্রিকা এবং লিটল ম্যাগাজিন হিসাবে আমরা দেখি, যা ইনাফ পাবলিকেশনস থেকে প্রকাশিত এবং সেরাম নিরঞ্জন কর্তৃক সম্পাদিত কয়েকটি সংখ্যা বের করা হয়েছে। আমরা এর ধারাবাহিকতা আমরা আরো দেখি কিছু পত্রিকা, যে প্রমোদ যেটা বলেছিলেন আমাকে যে লেইচাল নামে, এটা হলো খঞ্জেল পাবলিকেশনস থেকে সম্পূর্ণ মণিপুরী ভাষায়, কোনো বাংলা বা ইংরেজি নয়, এটা সম্পূর্ণ মণিপুরী ভাষায় প্রকাশিত এটি লেইচাল, একটা লিটল ম্যাগাজিন। বিশেষ করে মণিপুরীদের যে রাস পূর্ণিমা উপলক্ষে একটি প্রকাশিত একটি পত্রিকা, এটি আমার সম্পাদনায় প্রকাশিত। ইথিল এবং মৃৎকথ্যক এটি আমার সম্পাদনায় প্রকাশিত পত্রিকা। যে প্রমোদ একটি কথা বলেছিলেন, যে মিথুন দাও বলেছিলেন যে 75 সালে যদি আমাদের প্রকাশনার ইতিহাসে যদি বলি, তাহলে ওই সময় যে এমন একটা যুগ ছিলেন, তখন আজকে যে আধুনিক কম্পিউটার মুদ্রণ যন্ত্র তখনও বাংলাদেশে আসেনি,
এবং আমাদের মধ্যে তখনও মানে সহজপ্রাপ্য ছিল না। 75 সালে যে সকল লেখা বা 90 সাল পর্যন্ত যে আমাদের প্রকাশনাগুলো হয়েছে সম্পূর্ণভাবে লেটার প্রেসে, এবং প্রকাশনার জন্য যে মুদ্রণ যে সমস্যাগুলো, অনেক সমস্যা ছিল, যেখানে বানান দেখা, প্রুফ রিডিং করা, নানান যে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে, এটা আমাদের একটা অভিজ্ঞতা। তারপরে যে লেখা সংগ্রহ করা, লেখা আহ্বান করা, কিন্তু 75 সালের দিকে বাংলাদেশের মণিপুরীদের মধ্যে লেখক, কবি বা প্রতিভাবান এরকমের সংখ্যা খুবই কম ছিল বলে আমরা মনে করি। যদিও থাকলেও হয়তো লেখা বা প্রকাশনার অভাবে কারণে তাদের প্রতিভাটা আমরা বিকশিত হতে বা দেখতে পাই না, যাদের পরিচিতি কম দেখি। ওই সময়কার মধ্যে যারা বয়স্ক যারা ছিলেন, অনেকে নবকিশোর শর্মা এবং ই রবিন প্রভৃতির নাম আমরা বলতে পারি, পদ্মামণি সিনহা, একে সারামের আরো অগ্রজ বয়স্ক আমরা এটা বলতে পারি। কিন্তু তারপরে যে একটা বাজারজাত করা, হয়তো আমরা এটা বাজারজাত করা বলতে পারি না, কারণ আমরা এটা বাণিজ্যিকভাবে আমরা বইগুলো প্রকাশনা বা উৎপাদন করি না। তাই এটা হলো তখনকার যে যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না। বর্তমান যে যোগাযোগ ব্যবস্থা, বা আমরা মোবাইলে কথা বলি বা টেলিফোনে কথা যোগাযোগ, গ্রামাঞ্চলে খুব একটা রাস্তাঘাট, খুব একটা যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না। ওই সময় অনেক ট্রেনে গিয়ে, বা যদি সিলেট থেকে আমরা ভানুবাস আসতে হয় ট্রেনে আসতে হবে, বাসে আসতে শ্রীমঙ্গলে আসতে হবে, শ্রীমঙ্গলে আসার পরে যে বাকি পথগুলো যে আমরা জিপ গাড়ি বলে, হুইল গাড়িতে আমরা এসে বিভিন্ন গ্রামাঞ্চলে যোগাযোগ করে এবার বিতরণের ব্যবস্থা করা হয়তো প্রকাশক, সেইভাবে যারা লেখক, যারা লেখা দিয়েছে, আর্টিকেল দিয়ে যারা প্রকাশনায় সহযোগিতা করেছেন, তাদেরকে পৌঁছে দেওয়ার যে সেটাও একটি আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। কিন্তু বর্তমান যুগে আমরা সেই চ্যালেঞ্জগুলো যে আমরা মোকাবিলা করে আমরা আজকে এই পর্যায়ে আমরা যে আসছি, এখন আমরা একটা আধুনিক যন্ত্রের মুদ্রণের মাধ্যমে আমরা উন্নত একটা আমরা প্রকাশনা করতে সম্ভব হচ্ছে। এখন যে প্রকাশের যে এর মধ্যে আমি আর কিছু বলতে চাই যে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ প্রতিষ্ঠার পরবর্তীতে আমরা যে সকল লিটল ম্যাগাজিন বা সাহিত্য পত্রিকার জন্ম হয়েছে, তাদের মধ্যে আমরা বলতে পারি কথা। কথা একটি তিনটি ভাষা, বাংলা, মণিপুরী এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি নৃতাত্ত্বিক ক্ষুদ্র জাতিসত্তা সমূহের একটি মুখপাত্র হিসাবে আমরা এটা প্রকাশনা করে থাকি। বাংলাদেশের বিভিন্ন যে আদিবাসী সম্প্রদায় বা বিভিন্ন সম্প্রদায় যারা বসবাস করছে, তাদের সকলের একটি কাছ থেকে এই লেখাটি আহ্বান করে আমরা একটা প্রকাশনা করি। এইটি প্রকাশ হচ্ছে কথে ওয়েলফেয়ার ট্রাস্ট। কথে ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রকাশনা হয় এটা ঢাকা থেকে, এবং এটা নির্বাহী সম্পাদক প্রধান সম্পাদক হামম প্রমোদ এবং নির্বাহী সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করে এটা প্রকাশনা করে চলছি। আমরা আশা করি আগামীতে এই প্রকাশনা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। পরবর্তীতে যে কথাটি আমি বলতে চেয়েছিলাম, আমরা মণিপুরী ভাষার বিভিন্ন যে লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে অগ্রি 3টি সংখ্যা প্রকাশিত হয়েছে। এই অগ্রি সম্পূর্ণ একটি মণিপুরী ভাষার পত্রিকা, এবং এটা নয়াপত্তন, আদমপুর বাজার, কমলগঞ্জ, মৌলভীবাজার থেকে, এবং কণ্ঠৌজম সুরঞ্জিত কর্তৃক সম্পাদিত। আর 90 সালের দিকে একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল সম্পূর্ণভাবে মণিপুরী ভাষায়, এটিও জাকাই ওয়া, যা ভানুবিল মাঝেরগাঁও, আদমপুর বাজার, কমলগঞ্জ, মৌলভীবাজার থেকে প্রকাশিত, যার সম্পাদনার দায়িত্বে ছিলেন মাইবম তরুণী। মাইবম তরুণী আজ আমাদের মধ্যে নেই। এরপরে আরেকটি কথা আমরা বলতে পারি, প্রায় দীপান্বিতার সমসাময়িক আরেকটি সুতো একটি লিটল ম্যাগাজিন, বা আমরা যদি বলি সুতো কাগজ, কিন্তু থেরো থাম্বাল খারিকথা, সম্পূর্ণ একটি মণিপুরী ভাষার একটা সূত্র, একটি চটি বইয়ের মতো, যা থেরো থাম্বাল খারিকথা এটি সম্পাদনা করেছিলেন খুব সম্ভবত একে সারাম, শান্ত খুমান এবং মাইবম তোলেন, যদি ভুল না হয়। আর পরবর্তীতে আমরা দেখি যে
ইনাপ নামে মণিপুরী সাংস্কৃতিক পরিষদ কর্তৃক একটি বিশেষ সংকলন রাস পূর্ণিমাতে একটা সংখ্যা বের করা হয়। এরপরে এটাও আমাদের আদমপুর বাজার, কমলগঞ্জ, মৌলভীবাজার থেকে মণিপুরী সাংস্কৃতিক পরিষদ কর্তৃক প্রকাশিত। আনৌব খংথাং নামে আরেকটি আহিবম দিলীপ কর্তৃক প্রকাশিত। এটাও সম্পূর্ণ একটি মণিপুরী ভাষার একটি লিটল ম্যাগাজিন। এটা পরবর্তীতে আমরা ইদানিং একটা দেখেছি যে সায়ন পাবলিকেশনের একটি মণিপুরী ভাষায় এটি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা মণিপুরী অবস্থান করছেন তাদের লেখা নিয়ে প্রকাশিত মণিপুরী ভাষার একটি লেখা। এটি হল হামম প্রবীর কর্তৃক সম্পাদিত এবং সায়ন পাবলিকেশনস কর্তৃক আদমপুর বাজার, কমলগঞ্জ থেকে প্রকাশিত একটি মণিপুরী লিটল ম্যাগাজিন। এই হলো আজকের যে মণিপুরী ভাষা, যে আমরা বিভিন্ন লিটল ম্যাগাজিনের যে ধারাবাহিকতা আলোচনা করলাম। এছাড়াও আরো অসংখ্য ছোট ছোট ম্যাগাজিন হয়তো রয়ে গেছে। এর মধ্যে স্থানীয়ভাবে যত প্রকাশিত হয়তো আমার হাতে নেই। আরেকটি আমি কথা না বললে নয়, যেটা সত্য করে একটি সাহিত্য পত্রিকা বা লিটল ম্যাগাজিন প্রকাশিত হলো শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে। আমি যখন সম্ভবত এটি 85 সালে যখন আমি শ্রীমঙ্গল সরকারি কলেজে যখন পড়াশোনা করি, তখন আমরা যারা মণিপুরী ছাত্রছাত্রী ছিলাম, শিক্ষার্থী যারা ছিলাম ওই 84-85 শিক্ষাবর্ষে, তখন আমাদের যারা অগ্রজ ছিলেন তাদের নিয়ে আমি একটি খংথাং নামে শুধু একটি সংখ্যা মণিপুরী লিটল ম্যাগাজিন প্রকাশনা করেছিলাম। এই পর্যন্ত বাংলাদেশে মণিপুরীদের যে লিটল ম্যাগাজিন প্রকাশনা সংক্ষিপ্ত যে পরিচিতি আপনাদের সামনে সকলের সুবিধার্থে অবগতির জন্য তুলে ধরলাম। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ চন্দ্রজিৎ দা। অল্প সময়ের মধ্যে আপনি অনেক তথ্য দিলেন। আশা করি আগামীতে আমরা আরো মণিপুরীদের, আমি নিজেও যেহেতু যুক্ত আছি, আমি মনে করব বা আমি আশা রাখি যে বাংলাদেশের মণিপুরীদের বিভিন্ন পত্র পত্রিকা বা লিটল ম্যাগাজিন থেকে শুরু করে সাহিত্য পত্রিকা আরো বিকশিত হবে, এই আশাটুকু রাখি। পরবর্তীতে ওইটা নিয়ে আরো কথা বলবো। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি আনন্দজ্যোতি চাকমা চিটাগাং হিল ট্র্যাক্স থেকে। উনিও অনেক পত্র পত্রিকার সাথে জড়িত আছেন। আমি আনন্দদার কাছে একটু অনুরোধ করব, ওনার প্রকাশিত বা ওনার সম্পাদনায় বা ওনার সহযোগিতায় বলেন বা ওনার মানে যে যে পত্রিকার সাথে যুক্ত আছেন ওইটার কথা তো বলবেনই, পাশাপাশি সামগ্রিকভাবে আমি নবলেশ্বরের কিটা পাচ্ছি না, কারণ হচ্ছে উনি বলছেন ওইখানে বেশি হচ্ছে তো নেটওয়ার্কটা একটু দুর্বল। তো শান্ত সম্পর্কে উনি হয়তো যখন আসে তখন বলবেন, কিন্তু পাশাপাশি আপনার এই যে মানে ঢাকা কেন্দ্রিক না, ঢাকা কেন্দ্রিক গুলাও আলাপ করতে পারেন, কিন্তু মূলত আমি চিটাগাং হিল ট্র্যাক্স কেন্দ্রিক যে যতগুলো প্রকাশনা হয়েছে সেই গৈরিকার যুগ থেকে ওইগুলোও আপনি একটু আলোকপাত করবেন। এবার আমরা আসছি আনন্দজ্যোতি চাকমার কাছে। ধন্যবাদ দাদা। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের বাংলাদেশের যে আদিবাসী সাহিত্য অনুদ্ঘাটিত এক গোপন ঐশ্বর্য, এর 13তম যে আসর, আজকের যে আলোচনার বিষয় আমাদের বাংলাদেশের বিভিন্ন আদিবাসী ভাষার লিটল ম্যাগাজিন ও সাহিত্য পত্রিকা, এই বিষয়ের উপরে আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন, আমার আগে সম্মানিত আলোচক দুজন ছিলেন, চন্দ্রজিৎ সিংহ দাদা, লিটন রাকসাম দাদা, আর ওনাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং একই সাথে আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আমাদের সকলের প্রিয় মানুষ হামুম প্রমোদ দাদাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং একই সাথে আমাদের সাথে আজকে যিনি অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অরবিন্দ চক্রবর্তী, প্রখ্যাত কবি, লেখক এবং লিটল ম্যাগ সম্পাদক, ওনাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে মণিপুরী এবং আচিক ভাষার যে সাহিত্য সম্পর্কিত বিষয়, বিশেষ করে এর যে লিটল ম্যাগের উপরে যে আলোচনা আমাদের দুজন আলোচক করে গেছেন, আমরা অনেক ঋদ্ধ হয়েছি ওই আলোচনা থেকে।
আমি মূলত আজকে পার্বত্য চট্টগ্রামের, যেটি আমার হামাম প্রমোদ দাদা ইতিমধ্যে বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের যে সাহিত্য চর্চা, বিশেষ করে গৈরিকা যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আহ যে সাহিত্য চর্চা, বিশেষ করে লিটল ম্যাগ নির্ভর যে সাহিত্য চর্চা, এই বিষয় সম্পর্কে কিছুটা আমি সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করব। আমি সর্বপ্রথমে একটু আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যারা এখানে অনেক বিজ্ঞ আহ, সাহিত্য সংস্কৃতির মানুষ রয়েছেন, বিজ্ঞ ব্যক্তি রয়েছেন, যারা হয়তো সাহিত্য জগতে আমার থেকে অনেক অগ্রজ, অনেক অনেক বেশি জানেন, অনেক কিছু অনেক বেশি জানেন, বুঝেন। আহ হয়তো এই আলোচনায় ওনাদের যদি আমন্ত্রণ জানানো হলে ওনারা আরো অনেক কিছু ভালো বলতে পারতেন। তবুও আমি পার্বত্য চট্টগ্রামের যে লিটল ম্যাগ কেন্দ্রিক যে সাহিত্য চর্চা, এ বিষয়ে আমার যৎ সামান্য অভিজ্ঞতা থেকে আমি কিছু বলার চেষ্টা করছি। যেটি হামুমদা ইতিমধ্যে বলেছেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামের সাহিত্য চর্চার ইতিহাস যদি শুরু করি, তাহলে অবশ্যই আমাদের একটি বিশেষ পর্ব বা একটি বিশেষ যুগকে আমরা অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হয়, সেটি হচ্ছে গৈরিকার যুগ। এবং আমরা সকলে জানি যে 1936 সালে আমাদের রাজমাতা বিনীতা রায়ের পৃষ্ঠপোষকতায় এই গৈরিকা পত্রিকা প্রকাশিত হয়েছিল। এবং এই গৈরিকা পত্রিকাতে দীর্ঘ প্রায় 20 বছর যাবত, অর্থাৎ 1951 সাল পর্যন্ত, 1936 থেকে 1951 সাল পর্যন্ত নিয়মিত এবং অনিয়মিত দুভাবেই এই প্রকাশনাটি বা পত্রিকাটি বেরিয়েছিল। এবং বলা যেতে পারে যে পার্বত্য চট্টগ্রামের যে সাহিত্য চর্চা, এই সাহিত্য চর্চা বিশেষ করে গদ্য সাহিত্য চর্চা শুরু হয়েছিল কিন্তু গৈরিকার হাত ধরে। এবং একই সাথে গৈরিকার হাত ধরে কিন্তু আমরা দেখেছি যে এখানে যে ছোট গল্প রচনার বা ছোট গল্প প্রকাশনার যে বিষয়টা, একইভাবে আমাদের যে আধুনিক যে সাহিত্য চর্চার কথা বলা হচ্ছে, বিশেষ করে আধুনিক কাব্য চর্চার কথা বলা হচ্ছে, এটিও কিন্তু গৈরিকার হাত ধরে অনেকাংশেই সূচিত হয়েছিল। এবং সেটি সেই গৈরিকার যুগে শুরু হয়ে এখন সেটি একটা পরিণত পর্যায়ে, একটা পত্র পল্লবে এটি সমাবেশিত হয়েছে, সন্নিবেশিত হয়েছে বলে আমি মনে করি। আমরা জানি যে আসলে একটু আগে আমাদের চন্দ্রজিৎ দা বলেছেন যে লিটল ম্যাগের প্রথম যে বিষয়টা, যে যে সবুজ পত্রকে দিয়ে উনি শুরু করেছেন। যাই হোক, আমি আসলে এই যে লিটল ম্যাগাজিন বা লিটল ম্যাগ হিসেবে আমরা যেটা অভিহিত করছি, এটির সঠিক বাংলা আছে কিনা আমি আসলে আমার কাছে জানা নেই। তারপরও আমি যতটুকু জেনেছি সেটি অনেকেই এটির একটি প্রতিশব্দ ব্যবহার করছেন। সেটি হচ্ছে যে ক্ষুদে সাহিত্যপত্র বলছেন অনেকেই, অনেকেই এখন ছোট কাগজ বলছেন, এভাবে বাংলায় অনুবাদ করা হচ্ছে। যাই হোক, যে নামে হোক না, কিন্তু আমরা সেটিকে হচ্ছে ইংরেজি শব্দের যে লিটল ম্যাগাজিন বা লিটল ম্যাগ থেকেই কিন্তু আমরা ছোট কাগজ বা ক্ষুদে সাহিত্যপত্র ইত্যাদি নামগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি, এবং এগুলোর মাধ্যমে আমাদের সাহিত্য চর্চার একটা ক্ষেত্র আমরা তৈরি করতে পেরেছি। আমরা জানি আমাদের বিশেষ করে লিটল ম্যাগের জন্ম আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরি, তাহলে 20 শতকের 7-এর দশকেই আমরা দেখি যে আমাদের এই বাংলাদেশে যে লিটল ম্যাগের সূচনা হয়েছে। এবং আমরা যদি এর ইতিহাস বা এটার একটা পর্যবেক্ষণ যদি করি, তাহলে আমরা দেখব যে এটি প্রথমে হয়তো শহর কেন্দ্রিক এটি শুরু হলেও কিন্তু সেটি ধীরে ধীরে জেলা শহর, উপজেলা এবং একেবারে মফস্বল এলাকায় পর্যন্ত কিন্তু এই লিটল ম্যাগের একটা বিস্তার কিন্তু আমরা লক্ষ্য করতে দেখেছি। বিশেষ করে যদি আমরা একটু এই যে ছোট কাগজ বা ক্ষুদে সাহিত্য পত্রিকা বা সাহিত্যপত্র, এগুলোর প্রকাশনার সাথে যারা যুক্ত, এটি যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখি যে এখানে বিশেষ করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, বিশ্ববিদ্যালয় বা কিংবা কলেজ পর্যায়ের বিভিন্ন উদ্যোগ আমরা দেখি। এবং বিশেষ করে এখানে তরুণ সমাজ বা তরুণ শিক্ষার্থী, তরুণ ছাত্ররাই কিন্তু এই লিটল ম্যাগের প্রকাশনার দায়িত্বগুলো বা উদ্যোগগুলো তারা কিন্তু গ্রহণ করে থাকে। এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমরা দেখব যে
বাংলাদেশের যে ক্ষেত্রে যে 60-এর দশকে বিশেষ করে 1962 সালের দিকে বাংলাদেশের লিটল ম্যাগাজিনের প্রচলন শুরু হয়েছিল। এর আমার যতটুকু ধারণা আছে এর প্রায় 10 বছর পরে দেখা যাচ্ছে যে যে 1972 সালের দিকে পার্বত্য চট্টগ্রামে লিটল ম্যাগাজিন প্রকাশনার একটা শুরুটা আমরা দেখতে পাই, এবং সেটি ছিল যে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম লিটল ম্যাগাজিন, এবং বিশেষ করে এখানে তৎকালীন সময়ে চাকমা ভাষা এবং সাহিত্যের উন্নয়ন সাধনের জন্য কিন্তু 1972 সালে যে রাঙামাটিতে যে জুমিয়া ভাষা প্রচার দপ্তর, যুবাপ্রদ বলা হয়, এই যুবাপ্রদের উদ্যোগেই কিন্তু তখন প্রথম প্রকাশনা সেটি স্বর্ণ দেওয়ানের সম্পাদনায় বিজু নামে একটি সংকলন প্রকাশিত হয়েছিল, এবং সেটি সম্ভবত পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে প্রথম লিটল ম্যাগাজিন হিসেবে বিবেচনা করা যেতে পারে। হয়তো এর ভিন্ন মত থাকতেও পারে, সেটা যারা আজকে এখানে আমাদের এই সাহিত্য আড্ডায় যারা দেখছেন তারা আরো ভালো বলতে পারবেন। যদি আমার তথ্য প্রদানের ক্ষেত্রে যদি কোথাও যদি ত্রুটি থেকে থাকে, সেটি আশা করি এখানে কমেন্টস আকারে আপনারা সংযোজন দিতে পারবেন। এবং আমরা দেখি যে ওই সংকলনটিতে, প্রথম যে সংকলন, সেই সংকলনটিতে দেখা যায় যে সুদীপ্তা চাকমা, স্বর্ণ দেওয়ান, নন্দিতা চাকমা, মৃণাল চাকমা, ইন্দুবিকাশ চাকমা, তন্ময় রায় এবং মঞ্জুশ্রী গুর্খা, এরা কিন্তু এই প্রথম যে ছোট কাগজ বা সাহিত্য যে পত্রিকা, এটিতে কিন্তু তারা লিখছিলেন। এরপরে আমরা এর আরো দীর্ঘ ইতিহাস আমরা দেখতে পাই, যে বিশেষ করে এখানে অনেকগুলো সাহিত্য সংস্কৃতি সম্পর্কিত যে সংগঠন এবং বিভিন্ন স্কুল কলেজ পর্যায়ের, বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেক তরুণ শিক্ষার্থী কিন্তু এর পরবর্তী সময়ে অর্থাৎ স্বাধীনতাোত্তর কালে অনেকগুলো সাহিত্য সংস্কৃতি সংগঠন কিন্তু এই লিটল ম্যাগ প্রকাশনার উদ্যোগ গ্রহণ করেছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেটি হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক যে উৎসব, সেই উৎসবটি হচ্ছে যে বিজু, বৈশু, সাংরাই, বিশু, বিহু, সংক্রান্ত। এই উৎসবটিকে আমাদের সবচেয়ে বড় যে সামাজিক যে উৎসব, এই উৎসবটিকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু এই সমস্ত ছোট কাগজগুলো প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করে। পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে যে প্রকল্পনা সাহিত্য অঙ্গনের নাম উল্লেখ করতে হয়, সেটিও ছোট এই কাগজ প্রকাশনার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছিল। তারপরে পাহাড়ি প্রকাশনা নামে 1972 সালে আমাদের প্রাক্তন অধ্যাপক হিরোহিত চাকমার এবং সুকময় চাকমা সম্পাদিত যে পাহাড়ি, এইরকম একটি পাহাড়ি প্রকাশনা প্রকাশিত হয়েছে 1972 সালে। এবং এই ম্যাগাজিনে সাধারণত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক সমস্যা সম্পর্কিত বিষয় বেশি জোর দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়ে থাকে। এবং পরবর্তীতে আমরা দেখি যে প্রকল্পনা যে সাহিত্য অঙ্গন, এটিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপরে আমরা দেখি যে 1979 সালের দিকে যে প্রকল্পনার অন্যান্য যে সমস্ত যে ধারাবাহিকভাবে যে তারা এই প্রকাশনাগুলো বের করেছিল, প্রকাশ করেছিল, সেখানে দেখি যে আমরা প্রভাত কুমার দেওয়ান, বীর কুমার তঞ্চঙ্গা, নন্দলাল শর্মা, এবং কি স্বর্গীয় চুনিলাল দেওয়ান, সুরেন্দ্রলাল ত্রিপুরা, দীপঙ্কর শ্রীকান্ত চাকমা, সুগত চাকমা ননাদন, এরা কিন্তু এই পত্রিকাতে বা এই ম্যাগাজিনে তাদের ইয়েগুলো, লেখাগুলো তারা লিখছেন। এরপরে আমরা দেখি যে সেখানে বিজয় কেতন চাকমা সহ আরো অনেকেই কিন্তু এই প্রকল্পনা সাহিত্য অঙ্গনের মধ্যে কিন্তু তারা লিখছেন বা সাহিত্য চর্চা করছেন। এরপরে যদি উল্লেখ করি, তাহলে ফ্রান্স লিটারেচার গ্রুপ নামে একটি ছিল রাঙামাটিতে। এটি 1978 সালে তাদের প্রকাশনা, সে প্রকাশনাটা ছিল যে
সুমেত কুমার দেওয়ান এবং বাসনা বিকাশ চাকমা দুজনে কিন্তু এটি সম্পাদনা করেছিল, সেটি 1978 সালে, এবং সেটি ছিল বিজু সংকলন এবং এটির নাম ছিল রংধং। এই সংকলনের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক লেখক, কবি, বিশেষ করে বীরকুমার তঞ্চঙ্গাদের মতো গুরুত্বপূর্ণ যে সাহিত্যিক আমাদের পার্বত্য চট্টগ্রামে, তারা ওই ম্যাগাজিনগুলোতে অনেক লেখা দিয়েছেন এবং সেটি দীর্ঘ সময় ধরে সেটি প্রচলিত ছিল। এরপরে আমরা দেখি যে বনানী সাহিত্য সংসদ নামে আরেকটি ছিল, যে বিশেষ রাঙ্গামাটিতে, তারাও বিভিন্ন দিবস উপলক্ষে এই বনানী সাহিত্য সংসদ থেকে লেখা প্রকাশ করত এবং সমৃদ্ধ সেই লেখাগুলো আমরা দেখি। এরপরে 1972 সালে থেকে আরেকটি বিষয় আমি উল্লেখ করবো, সেটি হচ্ছে মুরল্লা ও জাগরণের সাংস্কৃতিক গোষ্ঠী, সেটিও রাঙামাটি থেকে। 1972 সালে শাহানা দেয়ান কর্তৃক সম্পাদিত হয়েছিল সেটি। তো আষাঢ়ী পূর্ণিমার সংকলন সংখ্যা, নামটা ছিল ওয়া। তো এভাবে আমরা দেখি যে স্বাধীনতা উত্তর কালে অনেকগুলো শিল্প, সাহিত্য, সংস্কৃতি সংগঠন এবং ব্যক্তি এবং বিভিন্ন দিবস উপলক্ষে লিটল ম্যাগ গুলো বের করা হচ্ছে। এরপরে একটি বিশেষ দিক, সেটি হচ্ছে ত্রিপুরা উপজাতি শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ পার্বত্য চট্টগ্রাম থেকে 1981 সালে প্রকাশিত হয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংকলন, এবং সেখানে আমাদের শ্রদ্ধেয় বরেন ত্রিপুরা সেখানে সম্পাদনা করেছিলেন। নামটি ছিল যে পূবই রাবাইনি সাল, অর্থাৎ পূর্ব দিগন্তের সূর্য, বাংলা অনুবাদ তারা দিয়েছিলেন। এটি 1981 সালে প্রকাশিত হয়েছিল এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই পূবই রাবাইনি সাল, অর্থাৎ পূর্ব দিগন্তের সূর্য, এই লিটল ম্যাগাজিনে আমাদের পার্বত্য চট্টগ্রামের বরেণ্য যে লেখক, যেমন নব বিক্রম কিশোর ত্রিপুরা, নন্দলাল শর্মা, সলিল কৃষ্ণ দেববর্মা, কৃষ্ণা ত্রিপুরা, এম দেনদোহা জুলাই ত্রিপুরা, সুরজিৎ নারায়ণ ত্রিপুরা, অনন্ত বিহারী খিসা, তারা সেখানে লিখেছেন। এরপরে গল্প লিখেছেন সেখানে বরেন ত্রিপুরা, শোভারানী ত্রিপুরা এবং প্রশান্ত কুমার ত্রিপুরা। কবিতা লিখেছিলেন অলিন্দ্রলাল ত্রিপুরা সহ আরো অনেক বিজ্ঞ লেখক এই সংকলনটিতে লেখা দিয়েছিলেন। তো যাই হোক, এরপরে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রকাশিত হচ্ছে, এরপরে বাংলাদেশ ত্রিপুরা উপজাতি কল্যাণ সংসদ থেকেও 1986 সালে প্রকাশ করেছে। সেখানে ইয়েটা ছিল যে আইতারামা, সেটি আমাদের শ্রদ্ধেয় প্রভাংশু ত্রিপুরা দাদা সেটি সম্পাদনা করেছিলেন এবং এই সংকলনটিতে খ্যাতিমান যারা আমাদের লেখক, বিশেষ করে ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যে সুরেন্দ্রলাল ত্রিপুরা, বিশ্বকীর্তি ত্রিপুরা, ব্রজনাথ ওয়াজা, রণজিৎ নারায়ণ ত্রিপুরা, অরুণেন্দু ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, প্রভাংশু ত্রিপুরা দাদা তো আছেনই, শরৎ ওয়াজা, রাজীব ত্রিপুরা, দীপেন দেওয়ান, ব্রজেন্দ্র দেববর্মা এবং শোভা ত্রিপুরা, এই সমস্ত খ্যাতিমান লেখকরা কিন্তু এই সংকলনগুলোতে তাদের লেখনী দিয়ে সমৃদ্ধ করেছিলেন। এরপরে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যেটি কিছুক্ষণ আগে বলেছিলাম, সেটি হচ্ছে যে বিজু কেন্দ্রিক বা আমাদের বৈশাখী কেন্দ্রিক, বিজু, বৈশু, সাংগ্রাই কেন্দ্রিক অনেকগুলো সম্পাদনা বের হতে আমরা দেখি। উল্লেখযোগ্য আরেকটি বিষয় হচ্ছে, যেমন 1988 সালে হেমলডিয়ান সম্পাদিত বৈশাখী নামে এবং 1989 সালে রতন মার্মা সম্পাদিত বৈশাখী নামে এবং 1990 সালে অম্লান চাকমা সম্পাদিত বৈশাখী এবং 1991 সালে শিমুল বড়ুয়া সম্পাদিত বৈশাখী নামে 4টি বিজু সংকলন কিন্তু তখন রাঙামাটি সরকারি কলেজ থেকে এই প্রকাশনাগুলো বের করা হয়েছিল এবং সেখানে সমসাময়িক যে আমাদের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন যে আর্থসামাজিক প্রেক্ষাপট, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপট, এই বিষয়গুলো কিন্তু এই সমস্ত সাহিত্য ম্যাগাজিনগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে সেখানে উপস্থাপিত হয়েছিল। তো এরপরে আমি আরো উল্লেখ করতে পারি, সেটি হচ্ছে যে
প্রভাংশু ত্রিপুরার সম্পাদনায় আরেকটি যে সেটা হচ্ছে 1986 সালের দিকে খাগড়াছড়ি থেকে প্রকাশিত হয়েছিল ত্রিপুরা জনগোষ্ঠীর খ্রিস্টীয় সংস্কৃতি বিষয়ক সাময়িকী কক বোরক। এটিও কিন্তু সেই সময়ের জন্য অর্থাৎ 1986 সালের জন্য একটি উল্লেখযোগ্য একটি দিক বলে আমি বিবেচনা করতে পারি। যাই হোক, এরপরে আমরা যে একবিংশ শতাব্দীতে এসে এখানে পার্বত্য চট্টগ্রামের যে সাহিত্য চর্চার ক্ষেত্রটা অনেক বেড়ে গেছে। একই সাথে এখানে অনেক তরুণ সাহিত্যকর্মী বেরিয়ে এসেছিলেন এবং যাদের উদ্যোগে এখন রীতিমতো প্রতিনিয়ত প্রতি বছর এই লিটল ম্যাগ গুলো বের হচ্ছে। আমি একেবারে নাম প্রকাশ করে উল্লেখ করতে পারি, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে 80 দশকের দিকে যে আমাদের জুম স্ট্যাটিস্টিক্স কাউন্সিল জাক, এই জাকের কথা কিন্তু পার্বত্য চট্টগ্রামের শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে জাকের কথা কখনো অস্বীকার করা যাবে না এবং জাককে সর্বপ্রথমে আমাদের নিয়ে আসতে হবে। অর্থাৎ 70-এর পরবর্তী সময়ে, হ্যাঁ, স্বাধীনোত্তরকালে 70 পরবর্তী সময়ে 80 দশকে এসে যে আমাদের যে জুম স্ট্যাটিস্টিক্স কাউন্সিল প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই জুম স্ট্যাটিস্টিক্স কাউন্সিলের হাত ধরে কিন্তু পার্বত্য চট্টগ্রামে অগণিত তরুণ সাহিত্যসেবী, তরুণ সাহিত্যকর্মী, কবি, লেখক কিন্তু বেরিয়ে এসেছিলেন। এবং আরেকটি উল্লেখ করার মতো, সেটি আমি বারবার অনুপ্রাণিত হই, সেটি হচ্ছে সেই মফস্বলের জুরাছড়ি উপজেলার মধ্যে যে বনযোগী সরা কিশোর কিশোরী কল্যাণ যে সমিতি আছে, এই বনযোগী সরা কিশোর কিশোরী কল্যাণ সমিতি কিন্তু প্রতি বছর অন্যান্য সংগঠন এবং প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ব্যত্যয় ঘটলেও কিন্তু এই বনযোগী সরা কিশোর কিশোরী কল্যাণ সমিতির ক্ষেত্রে কিন্তু সেটা কখনো ব্যত্যয় ঘটেনি। তারা প্রতিবারই যতই প্রতিকূলতা থাকুক না কেন, তারা কিন্তু প্রতি বছরই তাদের সেই লিটল ম্যাগটি কিন্তু প্রকাশনাতে কিন্তু তারা প্রকাশ করে থাকেন। উল্লেখযোগ্য এর মধ্যে যদি বলি তাহলে তাদের যে রদং কাবা, রদং হাবা, জদা হিজে ইত্যাদি এই ম্যাগাজিন গুলো সাম্প্রতিক সময়ে বেরিয়েছে, সেটি সম্পাদনা করেছেন কবি এবং শিক্ষক নির্মল কান্তি চাকমা। এবং জাক থেকেও অনেকগুলো উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা বের হচ্ছে, যেমন কাকাক সাংমি, খয়সা, এলেত, এগুলোতে আমাদের অম্লান চাকমা, আমাদের আরো অনেকেই সেখানে এই সংকলনগুলোতে সম্পাদনা সাথে জড়িত আছেন। খাগড়াছড়ি থেকে উল্লেখযোগ্য যেটি আমাদের আজকে আলোচক আছেন আমাদের নবলেশ্বর ত্রিপুরা শান্তুয়া জার্নাল, এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাহিত্য পত্রিকা শান্তুয়া জার্নাল। আমার হাতে বেশ কয়েকটি শান্তুয়া জার্নালের কপিও আছে, এখানে অনেক সমৃদ্ধ লেখা বা সাহিত্য চর্চা হয়। এরপরে আমাদের জাতিভিত্তিক যদি উল্লেখ করি তাহলে আবার যে ফর জাঙ্গাল নামে একটি তঞ্চঙ্গা, আমাদের তঞ্চঙ্গা যে সম্প্রদায় রয়েছেন, তঞ্চঙ্গা সম্প্রদায়ের যে লেখক বা উদ্যোক্তারা ফর জাঙ্গাল নামে প্রকাশ করে থাকেন। আমাদের আরেকজন লিটল ম্যাগ প্রকাশনার সাথে যুক্ত, যার নাম না বললে নয়, আলোড়ন খিসা, উনি হুচ নামে একটি প্রকাশনা বের করে থাকেন প্রতি বছরই। হয়তো কিছু সময়ের জন্য আমার মনে হয় সেটি কিছুটা ব্যত্যয় হচ্ছে বা প্রকাশ শোনার ক্ষেত্রে একটু অনিয়মিত হচ্ছে, কিন্তু একটা সময়ে হুচ আলোড়ন খিসার সম্পাদনায় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছিলাম, আমার 1 বছর আগে 1900 সম্ভবত 96 সালের দিকে কিংবা 97 সালের দিকে রডেবু নামে যেটি ফরাসি একটি শব্দ, সেটি যার বাংলা অর্থ হচ্ছে যে মিলন ক্ষেত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে রডেবু নামে একটি ছোট প্রকাশনা বের করেন, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আদিবাসী শিক্ষার্থীরা সহ সমতলের অন্য অনেকেরাই কিন্তু সেই রডেবু প্রকাশনার মধ্যে তাদের লেখনী দিয়ে সমৃদ্ধ করে থাকেন। এছাড়াও উল্লেখযোগ্য আছে যে মাজারা, সজীব চাকমা নামে একজন আমাদের কবি এবং লেখক সজীব চাকমা, ওনার সম্পাদনা একসময় মাজারা। তারপরে পাহাড়ের একজন অধিকার কর্মী দীপায়ন খিসার সম্পাদনায় একসময় মাউরুম প্রকাশ করা হতো। এটিও কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু এই প্রকাশনাতে আমরা হাতে পাচ্ছি না। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের উদ্যোগে জুম লিটারেচার ইয়াং সোসাইটি থেকে সম্ভবত জুম নামে একটি প্রকাশনা, নিয়মিত প্রকাশনা বের করা হয়।
এটিও কিছু 1-2 বছর আগে থেকে একটু অনিয়মিত হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমার হাতে এই 1-2 বছরের মধ্যে তেমন জুম থেকে আহ, আমার কাছে কোনো এই প্রকাশনাটি হাতে আসছে না। আহ, এরপরে আরেকটি আমার দীর্ঘ হচ্ছে কিনা জানি না, আহ, আহ, যেটি উল্লেখ করার মতো সেটি হচ্ছে বান্দরবান। হ্যাঁ, সেটি হচ্ছে বান্দরবান আমাদের পার্বত্য চট্টগ্রামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি জেলা, যে জেলাতে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে 14 বা 15টি যে ক্ষুদ্র জাতিসত্তার কথা বলা হচ্ছে, আদিবাসী জনগোষ্ঠীর কথা বলা হচ্ছে, ওই বান্দরবানে কিন্তু বান্দরবান পার্বত্যের সবগুলো জাতিগোষ্ঠীর বসবাস কিন্তু আমরা দেখতে পাই, এবং খুব বান্দরবানের যে ইয়েগুলো জাতিসত্তাগুলো যে বহুবর্ণিল যে তাদের যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলো সেখানে দেখতে পাই। সেখানে আমরা দেখি যে হাফিজ রশিদ খান আমাদের একজন আদিবাসী বান্ধব লেখক এবং কবি, গবেষক হাফিজ রশিদ খান, এবং প্রয়াত চৌধুরী বাবুল বড়ুয়া 1990 সালের দিকে 90 দশকে তারা যে সমুজ্জ্বল সুবাতাস নামে একটি নিয়মিত প্রকাশনা তারা বের করতেন। এই সমুজ্জ্বল সুবাতাস কিন্তু পার্বত্য চট্টগ্রাম শুধু নয়, পার্বত্য চট্টগ্রামের যে সীমানা পেরিয়ে এটি ঢাকা এবং আন্তর্জাতিক ভাবেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং আন্তর্জাতিক ভাবেও কিন্তু এই সমুজ্জ্বল সুবাতাস, এই লিটল ম্যাগটি কিন্তু অনেক সুখ্যাতি অর্জন করেছিল। তো এরপরে আমরা খাগড়াছড়ি থেকেও দেখি যে প্রাক্তন কালচারাল যে অফিসার যিনি ছিলেন খাগড়াছড়ি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক যে ইনস্টিটিউট আছে ওখানকার যে ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন তিনি সুকময় চাকমা, ওনার সম্পাদনায় আমরা দেখি যে বিজু বৈশুক সাংরাই কেন্দ্রিক বিশেষ দিবস কেন্দ্রিক, এবং তিনি তার সম্পাদনায় রিকোজা পোয়ে, ককবরক নামে এই লিটল ম্যাগ গুলো বেরিয়েছে। দেখা যাচ্ছে যে বাংলা পার্বত্য চট্টগ্রামের যে কবি সাহিত্যিকদের পাশাপাশি সেখানে দেশের সমতল এলাকার বাংলা ভাষাভাষী যে বিদগ্ধ যে লেখক যারা সাহিত্য চর্চার সাথে জড়িত তাদের লেখাগুলো কিন্তু সেখানে সন্নিবেশ করা হয়েছে। তো যাই হোক, এরপরে বান্দরবান থেকে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরাম যে চ্যাপ্টারটা আছে ওনারাও কালে ভদ্রে বের করে থাকেন। আরেকটি বিষয় আমি উল্লেখ করব, সেটি হচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামের যেহেতু সাহিত্য চর্চা বা লিটল ম্যাগের কথা বলা হচ্ছে, সে জায়গায় আমরা এখানে আমি একটি আমার সম্পাদনায় খুব বেশি আমার সম্পাদনা নেই, আমি বিশেষত সহযোগী ভূমিকায় থাকি সাধারণভাবে, তবে আমার সম্পাদনায় ভারতের ত্রিপুরার এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলের যে আমাদের চাকমা জনগোষ্ঠী আছি তাদের উভয়ের যে পক্ষ থেকে একটি যৌথ একটি প্রকাশনা আমরা বের করেছিলাম, সেটির নাম হচ্ছে নো সদক। এটি 2014 সালে প্রথম এটি বেরিয়েছিল, সেটি আমি সম্পাদনা করেছিলাম। এরপরে যেটি বলা যায় সেটি হচ্ছে যে এই নো সদক যে প্রকাশনাটি এখানে একেবারে ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল এবং পার্বত্য চট্টগ্রামের অনেক কবি এবং লেখকের এই নো সদক প্রকাশনাটিতে কিন্তু অনেকে লেখা দিয়েছিলেন। এবং এর পরবর্তীতে আমরা 2014 সালে যখন আমাদের পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরাম গঠন করেছিলাম, পার্বত্য চট্টগ্রামের খ্যাতিমান যে সাহিত্য অঙ্গনের ব্যক্তি মৃত্তিকা চাকমা, শিশির চাকমা সহ এখানে শুভ্রজ্যোতি চাকমা, আমাদের মথুরা বিকাশ ত্রিপুরা, আর্যমিত্র দা সহ আমরা, এবং বান্দরবানের সিংয়ং ম্রো, শিয়ং খুমি, লেলুং খুমি, আমাদের জ্যেষ্ঠ লেখক ও কবি জিরকুং সাহু, এনাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা 2014 সালে আমাদের পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরাম গঠন করেছিলাম। এই লেখক ফোরামের উদ্যোগে কিন্তু আমরা প্রথমে আমাদের এক স্মারক সংকলন আমরা প্রতি বছর অর্থাৎ প্রতি 2 বছর অন্তর আমাদের যে সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে আমরা সেই স্মারক সংকলন বের করতাম। প্রথম যে স্মারক সংকলনটি বের করেছিলাম সেখানে বিপম চাকমা কবি এবং আমাদের কথা সাহিত্যিক বিপম চাকমা
তিনি প্রথম সম্পাদক ছিলেন। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় যে 2016 সালে যে স্মারক সংক্রান্তি আমরা বের করেছিলাম, সেটি হচ্ছে সম্পাদক ছিলেন অম্লান চাকমা এবং সহযোগী সম্পাদক বা সম্পাদনা পর্ষদে বিপম চাকমা, আনন্দজ্যোতি চাকমা, আর্যমিত্র চাকমা, কেবি দেবাশিস, শিয়ংখুমি ইয়াঙ্গানব্রো, জগদীশ রোয়াজা, চিংলামং চৌধুরী, এনারা সম্পাদনা পর্ষদে যুক্ত ছিলেন। এরপরে সর্বশেষ 2019 সালে আমাদের যে তৃতীয় আদিবাসী লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এই স্মারক সংকলনটি আমরা প্রকাশ করেছিলাম। এটিরও প্রধান সম্পাদক ছিলেন বিপম চাকমা এবং সম্পাদনা পর্ষদের সাথে যুক্ত ছিলেন আর্যমিত্র চাকমা, অম্লান চাকমা, আনন্দজ্যোতি চাকমা, অজিত কুমার তনচঙ্গা, ক্যাবি দেবাশিস চাকমা, লেলুংখুমি, মলয় কিশোর ত্রিপুরা, জগদীশ ওয়াজা, চিংলামং চৌধুরী, ইয়াঙ্গানব্রো। তো এভাবেই আসলে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বা যৎসামান্য অভিজ্ঞতায় পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যে প্রকাশনার জগতে, সাহিত্য সম্পাদনার জগতে এই কাজগুলো সম্পাদিত হয়েছে। এরপরে আমরা বেশ কয়েক বছর যাবৎ শৈলজ নামে একটি সাহিত্য পত্রিকা আমরা বের করেছিলাম, যেটা আমাদের কথা ছিল যে ত্রৈমাসিক একটি পত্রিকা সেটি ছিল। এটির প্রথম এবং দ্বিতীয় সংখ্যা আমরা প্রকাশ করতে পেরেছিলাম। কবিদের কারণে আমাদের আর সেই শৈলজ যেটা সম্পাদক ছিল আমাদের কবি এবং কথা সাহিত্যিক বিপম চাকমা দাদা, ওনার সম্পাদনায় আমরা শৈলজ প্রকাশ শুরু করেছিলাম। এটি কমপ্লিট একটি সাহিত্য পত্রিকা এবং সেটি প্রথম এবং দ্বিতীয় সংখ্যা প্রকাশের পরে কবিদের কারণে সেটি এখন থমকে গেছে। আশা করছি কোভিড পরিস্থিতির উত্তরণ ঘটলে আমরা শৈলজ পত্রিকাতে আবারও বের করতে সক্ষম হব। আমি সর্বশেষ কথায় আসি দাদা, সেটা হচ্ছে আমাদের 1978 সালে রাঙ্গামাটিতে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট উষায় প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে সেটি 2010 সালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট আইন করে এটিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট নামকরণ করা হলো। এখান থেকে কিন্তু পার্বত্য চট্টগ্রামে যে সাহিত্য চর্চার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের বেশ অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল। তার মধ্যে হচ্ছে যে এখন হয়তো সেই প্রকাশনার দিক থেকে রাঙামাটির যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট তার দায়িত্ব থেকে কিছুটা বলবো আমি অনেকাংশে কিন্তু দূরে সরে গেছে বলে আমি বিশ্বাস করি। কারণ এই প্রতিষ্ঠান থেকে আগে যেভাবে যে সাহিত্য পত্রিকাগুলো গবেষণা যেমন গিরি নির্ঝর প্রকাশিত হতো, তারপরে বিজু সংকলন প্রকাশ করা হতো, বিজয় দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ করা হতো, এবং সেখানে সেগুলো কিন্তু এখন আর প্রকাশ করা হচ্ছে না। আমরা দেখেছি যে যেমনি গিরি নির্ঝরের হাত ধরে পার্বত্য চট্টগ্রামে অনেক সাহিত্যকর্মী বেরিয়ে আসছে, ঠিক যেমনি সে 30-এর দশকে কিংবা 40-এর দশকে আমরা গৈরিকা পত্রিকার মাধ্যমে আমাদের অনেক লেখক কবি সাহিত্যিক বেরিয়ে আসতে দেখেছি। বিশেষ করে আমাদের যে তৎকালীন সময়ে সুগত চাকমা, ননাদন, দীপঙ্কর শ্রীজ্ঞান চাকমা, সুরিত চাকমা, মৃত্তিকা চাকমা, শিশির চাকমা, প্রভাংশু ত্রিপুরা সহ আরো অনেক নাম উল্লেখ করার মতো কবি সাহিত্যিক কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু বর্তমান সময়ে এই প্রতিষ্ঠানটির যে তার একটি গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্ব থেকে অনেকাংশে দূরে সরে এসছে বলে আমার ব্যক্তিগতভাবে এই বিশ্বাস আমি করি। তবে আমি অনুরোধ করবো আজকে আলোচনার মাধ্যমে যে পার্বত্য চট্টগ্রামের যে সাহিত্য সংস্কৃতি, বিশেষ করে লিটল ম্যাগ প্রকাশনার ক্ষেত্রে, সাহিত্য চর্চার ক্ষেত্রে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আইনগতভাবে কিন্তু তাদের একটা বিশাল একটা দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব তারা যদি যথাযথভাবে পালন করেন তাহলে পার্বত্য চট্টগ্রামের শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের একটা স্বর্ণাক্ষরে কিন্তু এই প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে। যাই হোক, আমি সর্বশেষ যেটি বলবো যে এই লিটল ম্যাগ যে আন্দোলন পার্বত্য চট্টগ্রামে এবং আমাদের বাংলাদেশের আদিবাসী যে জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে এখানে আচিক ভাষার যে লিটল ম্যাগ এবং এখানে মণিপুরী সাহিত্যের যে লিটল ম্যাগ গুলো বেরিয়ে এসছে, এবং এখানে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আমাদের এখন যে চিটাগং হিল ট্রেলস রাইটার্স ইউনিয়ন নামে যে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে, আমি মনে করি বাংলাদেশের যে সাহিত্য জগৎ রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো, এই সংগঠনগুলো কোনো অবস্থাতে এদের এই প্রকাশনাগুলোর মাধ্যমে যারা লিখছেন, যারা সাহিত্য চর্চা করছে, বাংলাদেশের
মূল স্রোতধারায় যে বাংলা ভাষায় যারা সাহিত্য চর্চা করেন তাদের থেকে কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামের যে লেখকরা কোনো অবস্থায় কিন্তু পিছিয়ে নেই। আমরা ইতিমধ্যে বাংলা একাডেমি পুরস্কার বা মথুরা বিকাশটি প্রদাতা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা যে পদকে ভূষিত হয়েছেন প্রভাংশু ত্রিপুরা, মৃত্তিকা চাকমা, শোভারানী ত্রিপুরা, মংচান সিং রাখাইন, এরা এই ধরনের খ্যাতিমান লেখক যেখানে রয়েছেন সেখানে পার্বত্য চট্টগ্রাম সহ আমাদের বাংলাদেশে যে সামগ্রিক যে আদিবাসী যে সাহিত্য রয়েছে এই আদিবাসী সাহিত্য নিশ্চয় এগিয়ে যাবে এবং নতুন নতুন লেখক গোষ্ঠীর সৃষ্টি হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আজকের আলোচনা সার্থক হোক, আরো আলোচক যারা রয়েছেন তাদের আলোচনাগুলো শুনবো এই বলে আমি আপাতত আমার আলোচনা এখানে আপাতত রাখছি। দাদা অনেক অনেক ধন্যবাদ আনন্দদা। আপনি কি বলবো একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সাহিত্য পত্রিকা বলি অথবা বিভিন্ন ভাষাভাষীর পত্র পত্রিকা বলি একটা মানে স্পষ্ট একটা চিত্র দিয়েছেন। তো এখানে কিছু কমেন্টও আছে যে আপনার কিছু কিছু হয়তো আমি একটু বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে আসলে আনন্দদাকে আমি কয়েকদিন আগে বলেছি তো ওনার হয়তো সেই সময় এবং সুযোগও কম ছিল যে সবগুলোকে টাচ করা বা সবগুলোকে একদম একজন নির্দিষ্ট গবেষকের আকার সবগুলোকে খুঁজে বের করা, এই জন্য হয়তো কিছু কমতি বা কিছু ঘাটতি থেকে যেতে পারে। আর হলো দু একটা নাম আমাদের চন্দ্রজিৎ দাও যখন বলেন তখন দু একটা নাম আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। মণিপুরীদের বলি অথবা আমাদের থকবিরিমের আমাদের মিঠুন রাখছেন যখন কথা বলেন, আমরা কিন্তু জাস্ট রিপ্রেজেন্ট করছি না, আমরা জাস্ট বলার চেষ্টা করছি যে আমাদের মধ্যেও কিন্তু অনেক আছে। হ্যাঁ, তো আমরা শুধু ক্ষুদ্র মানে জাস্ট মানে দু একটা আমরা শুধু উল্লেখ করতে চাচ্ছি এজ এ স্যাম্পল হিসেবে, ওইটাই শেষ না বা ওইটা সুনির্দিষ্ট না। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার হলো এই যে বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় বা বিভিন্ন অঞ্চলে যে বাংলা ভাষা ছাড়াও যে যদিও বই প্রকাশ হচ্ছে না কিন্তু এই যে ছোট ছোট যে প্রয়াস বা ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রয়াস ওইটার মাধ্যমে যে এই যে বৃহত্তর অর্জন আমাদের মধ্যে বা চট্টগ্রামের এই যে জাতীয়ভাবে স্বীকৃত বাংলা একাডেমি হোক অথবা জাতীয় যে কোনো একটা কি থেকে ইনস্টিটিউশন থেকে সম্মাননা প্রদান করা বা সম্মান মানে অ্যাওয়ার্ড কিতে ভূষিত হওয়া, এই যে আসার পেছনে কিন্তু এইসব ক্ষুদ্র ক্ষুদ্র পত্রিকা বা ছোট কাগজই বলি বা লিটল ম্যাগাজিনই বলি ওনাদের মানে ওই কিয়ের কিন্তু ভূমিকাটা মানে খুবই বেশি। তো সে কারণে আমি বলতে চাই যে আসলে আমাদের এই জিনিসগুলো আমাদের ধর্তব্যের মধ্যে আনতে হবে, আমাদেরকেও জানাতে হবে। হ্যাঁ, তো যাই হোক আমরা অনেক কথা শুনলাম, আশা করি মানে এটা তো মাত্র শুরু, তো আপনারা আগামীতে শুধু লিটল ম্যাগাজিন না আমাদের প্রকাশনা ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশের যে বিভিন্ন জাতি, আমি বলবো জাতিই বলবো, এখানে আমরা আদিবাসী বলছি যে আমব্রেলা টার্ম হিসাবে, তো আমাদের সবাইকে একসাথে একটা নামের আন্ডারে রাখার জন্য, কিন্তু আমি আগেও বলেছি কয়েকবার আমাদের এই অনুষ্ঠানে যে আমরা ভাষা যদি বলি চাকমা ভাষা মানে চাকমা বা চাংমা ভাষা, এটা বাংলাদেশে থাকুক মানে ত্রিপুরাতে থাকুক বা মায়ানমারে থাকুক, চাকমা ভাষী সকলের সাহিত্যকে আমরা চাকমা ভাষার সাহিত্য বলবো, বা আচিক ভাষার সাহিত্যকে আমরা আচিক ভাষার সাহিত্যই বলবো, মণিপুরী ভাষার সাহিত্যকে মণিপুরী ভাষার সাহিত্য বলবো। ঠিক তেমনি সান্তালি, কুরুক, সাদ্রি, নেপালি এক একটা ভাষার এক একটা সাহিত্য আছে বাংলাদেশে, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, যতই ক্ষুদ্র হোক, এবং সেই সব সাহিত্যে বিকাশের ক্ষেত্রে এইসব ছোট কাগজ বলি বা এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রকাশনার কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। যাই হোক আমরা কথা বাড়াচ্ছি না, আমরা আবার মিথুন রাকসামের কাছে যাই। উনি এই মধ্যে মনে একটু প্রিপারেশন নিয়েছেন মনে হয়। তো মিথুনের কাছে আমরা জানতে চাই যে থকবিরিম প্রকাশনাতে আসার আগে বা থকবিরিমের মধ্যে যুক্ত হওয়ার আগে বা আপনি কোন প্রেক্ষাপট থেকে থকবিরিম প্রকাশ করা শুরু করলেন, বা ওইটা আমি জানি বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক আমাদের অনেক লিটল ম্যাগাজিন আছে, কোনো নির্দিষ্ট লিটল ম্যাগাজিন থেকে আপনি ইন্সপিরেশন পেয়েছেন কেন? আর একটা কথা আমি বলে রাখি, আমাদের যে অতিথি আলোচক বা গেস্ট, আমাদের যে অতিথি স্পেশাল গেস্ট অরবিন্দ চক্রবর্তী, কবি ও লিটল ম্যাগ সম্পাদক, মাদুলি, উনি অসুস্থ, হঠাৎ করে একটু বেশি অসুস্থ হয়ে পড়েছেন, সেজন্য আসতে পারেননি, আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়েছেন এবং সবার কাছে উনি ক্ষমা প্রার্থনাও চেয়েছেন। তো আমিও আশা করি আমরা চেষ্টা করব আগামীতে ওনাকে আবার যে কোনো একটা অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। তো আমার ওনার সুস্বাস্থ্য কামনা করছি। এবার আমরা মিথুনের কাছে যাই। মিথুন শোনা যাচ্ছে তো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কিন্তু আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা?
হ্যাঁ, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আপনার কিটা একটু দুর্বল আছে নেটটা, তারপরে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেন আপনার আচ্ছা, আমার সরি হ্যাঁ, মিঠুন। নেটের একটু ঝামেলা মনে হয়। আহ, না, আপনার স্পষ্ট শোনা যায়, কণ্ঠ তো শোনা আমি যায় হ্যাঁ স্পষ্ট। হ্যাঁ আমি বলতে যাচ্ছি, আমি যেটা বলতে যাচ্ছি যে সুপ্রিম করার আগে, আসলে সুপ্রিম আসার আগে আমি আবারও বলে নিই আপনাদেরকে যে গারোদের মধ্যে, গারো সম্প্রদায়ের মধ্যে প্রতি বছরই সাহিত্য পত্রিকা ম্যাগাজিন বের হয়, ওইটাকে আমরা বলবো যে ম্যাগাজিন বের হয়, এবং বিভিন্ন সংগঠনের, যেমন বাগাছাস বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের হয়, গাসু যেটা বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কিংবা গাসুর হয়, তো বাংলাদেশ ছাত্র ইউনিয়নের হয়, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলির হয়, সেগুলো হচ্ছে সংকলন, আমরা বলতে পারবো সংকলন বলতে পারবো। সংকলন এবং লিটল মেঘ কিন্তু একদম একদম আলাদা। আমি এটার জন্য বলতে চাচ্ছি যে লিটল মেঘ হিসেবে আমরা আসলে সেই সাহিত্য পত্রিকা যদি বলি উনি কি স্মরণিকা কিংবা ম্যাগাজিন, ম্যাগাজিন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু লিটল মেঘ আসলে লিটল মেঘ কিংবা এটা আমি বলতে চাই না, কেননা লিটল মেঘের যে একটু আগে আমরা দাদার কাছে শুনেছি, আমাদের দাদার কাছে যেটি শুনলাম যে লিটল মেঘ সম্পর্কিত সেই ক্যাটাগরিতে তো পড়ে না। যাই হোক, তারপর আমি যেটা বলতে চাচ্ছি যে যে ম্যাগাজিন গুলো যেটা বের হতো, যে প্রকাশ হতো, যে ম্যাগাজিন গুলো, যে পত্রিকাগুলো, সেখানে হচ্ছে আমাদের লেখকবৃন্দ লিখেছেন এবং এখনো লিখে যাচ্ছেন। সেখানে লেখা লিখে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন। তো সেই ম্যাগাজিন গুলোর গুরুত্ব অনেক আছে, এবং সেই ম্যাগাজিনের গুরুত্ব কোনোভাবেই কম নয়। কিন্তু একটা হ্যাঁ, মিঠুন ম্যাগাজিন শোনা যে যাচ্ছে, একটা লিটল শোনা ম্যাগ, যাচ্ছে বলেন। আমরা আচ্ছা আমরা চর্চা করছি। আমার মনে হয় নেটে একটু ঝামেলা হচ্ছে বোধহয়। আমি বুঝি না, আমার কম্পিউটারে চালু আছে তো, হয়তো এটার জন্য হতে পারে। যাই হোক, আমি প্রথমে আমি যখন পড়াশোনা করছি, আমার যখন ইউনিভার্সিটিতে, হ্যাঁ, পড়াশোনা করার আগে থেকে আমি দেখতাম আমাদের এলাকাতে বিবাল, ব্রিংনি বিবাল, মানে বুলু ফুল যেটা বলি, ব্রিংনি বিবাল নামে এই যে বাৎসরিক একটা ম্যাগাজিন বের হতো, বাৎসরিক একটা ম্যাগাজিন বের হতো, ওইটা হচ্ছে ব্রিংনি বিবাল। সেখানে হচ্ছে আপনার আহ সবার বাণী, বাণী তো থাকে সাধারণত, আমাদের ডিসিদের বাণী থাকে, কোন সময় মন্ত্রীদের বাণী থাকে, আবার আহ, হ্যাঁ মানে চেয়ারম্যান মেম্বারের বাণী থাকে, তারপর হচ্ছে আপনার নানা নানা কিসিমের লেখা তো থাকে সেখানে, বিভিন্ন বিষয় থাকে, কিন্তু সেখানে সাহিত্য যেটা বলি, কবিতা বের হতো, কবিতা প্রকাশ হতো। আমি বের হতে এই এই বিষয়গুলো আমি বলতে নারাজ, কারণ বের হওয়ার সাথে প্রকাশ হওয়াটা অনেক, আমার কাছে মনে হয়, আমি গুরুত্ব, প্রকাশ হওয়াটা খুব গুরুত্ব আমি মনে করি। বের তো হয়, নানা কিছু বের হয়, কিন্তু বের হওয়ার সাথে সাহিত্যের যে বই প্রকাশ হওয়ার, বের হওয়ার মতো অনেক তফাৎ আছে আমি মনে করি। তো যেটা সেখানে অনেক তরুণদের জায়গা না হলে কিছু তরুণদের জায়গা হতো, যেটা খুব আহ, মানে ওই ঘরানার, মানে পরিচিত ঘরানার তরুণদের, কিন্তু তারা হচ্ছে যারা একদম ইয়াংদের লেখাটা তারা জায়গা দিত না। যেটা লিটল মেক করে, যে ইয়াংদেরকে নিয়ে আসে, তাদের যে সাহসিকতা, তাদের যে নতুন চিন্তা, নতুন চেতনা যে প্রকাশ, সেটা তারা জায়গা দেয়। সেই সাহসের কাজটা তারা আসলে সেই ম্যাগাজিন গুলো করে না আদৌ, আদৌ করে না। এবং স্রোতের বিপরীতে যদি তারা কিছু লিখে, সেটা তারা হচ্ছে সম্পাদনা করার চেষ্টা করবে, অথবা লেখা থামিয়ে দেবে, সেটা আমি নিজের চোখে দেখেছি। আহ, তার জন্য আমি বলতে চাই যে ম্যাগাজিন গুলো ছিল, সংকলন ছিল, সেইখানে সেই সংকলন গুলোতে আমাদের আরো লেখক বৃন্দ লিখেছেন, এবং লিখে সমৃদ্ধ, আমাদের অনেক সমৃদ্ধ লেখা সেখানে যদিও প্রকাশ হয়েছে। সম্পাদনার কথা যদি নাই বললাম, যতটুকু তারা মানে সম্পাদক বৃন্দরা যতটুকু তারা জানেন, ততটুকু তো সম্পাদনা করবেন। এবং যেহেতু গারো ভাষার লোক, হ্যাঁ, কিংবা চাকমা ভাষার, মারমা ভাষার, আদিবাসী নিজস্ব নিজের জাতিগোষ্ঠী, নিজের ভাষা দিয়ে তারা কিন্তু প্রকাশ করেন, এবং বাংলা দিয়ে। হ্যাঁ, মিঠুন শোনা যায়, শোনা যায়। ইটস ওকে। না, আবার শোনা যাচ্ছে না। সামথিং রং। মিঠুন শোনা যাচ্ছে না।
আমরা একটু সমস্যা যাচ্ছে আমাদের মিথুনের নেটওয়ার্কে। তো আমরা এই পর্যায়ে আমরা চন্দ্রজিৎদার কাছে যাই। আ চন্দ্রজিৎদা, আপনি যদি শুনতে পান আপনার আনমিউট করে আপনি কথা বলে শুনতে হ্যাঁ পান। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, মিঠুন আসছে। মিঠুন, একটু কথা বলেন তো দেখি আপনারটা শোনা যায়, তাহলে আপনারটা শেষ করব। আমি চন্দ্রজিৎকে এখনো আনিনি বা কথা বলা শুরু করিনি। মিঠুন, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, আপনার কথা শেষ করেন। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি শুরুতে বলি, আমি কবিদেবের কথা বলি, সরাসরি চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমি যখন পড়াশোনা করতাম তখন আমি এই যে বাংলা সাহিত্যের যে লিটল মেঘ বলি, যে আহ, শালুক, খুব প্রতিষ্ঠিত লিটল মেঘ শালুক, তারপরে হচ্ছে শুদ্ধস্বর, সেই শালু অভয় আকাশের কথা বলবো, আকাশ ভাই। তো ওনাদের সান্নিধ্যে, ওনাদের যে একটা প্রতি সপ্তাহে একটা সাহিত্য পত্রিকা মানে আড্ডা হতো আজিজ সুপার মার্কেটে, সে আড্ডায় আমি থাকতাম, সেখানে বিখ্যাত লোকজন থাকতেন। এমনকি হাসান আজিজুল হকের মতো লেখক সেখানে উপস্থিত থাকতেন সেই সাহিত্য আড্ডায়। ওনার বোন থাকতেন, তারপর বর্তমান সময়ে যে প্রতিষ্ঠিত লেখক জাকির জাকির তালুকদার, জাকির ভাই, ওনারা থাকতেন। তারপরে যে আমাদের মুর্শেদ ভাই থাকতেন, হ্যাঁ, সৈয়দ মুর্শেদ ভাই থাকতেন, যে গল্পকার, কবি। আকাশ ভাইরা আয়োজন করতেন শুদ্ধস্বর, বর্তমানে যে লিটল মেঘ শুদ্ধস্বর, তারপর শালুক, তারপর সেখানে অনেকজন থাকতেন। এবং আমি আজিজ যে কেন্দ্রিক যে লিটল মেঘ, একটা লিটল মেঘের দোকানে আছে সে আজিজে, তো সেখান থেকে আমি অনেক লিটল মেঘ সংগ্রহ করতাম এবং আমি পড়তাম। সত্যি সেই সময়টা আমি আহ, প্রচুর পড়তাম। আমি এটা স্বীকার করছি যে আমি সেই সময় প্রচুর পড়তাম, আমি কবিতা নিয়ে ভাবতাম, লেখালেখি নিয়ে ভাবতাম, লেখকদের সাথে আমার চলাফেরা, মানে আমার রাত দিন 24 ঘন্টা, মানে আমি কি করব আমার লেখা নিয়ে কল্পনা করতাম, আর লেখকদের নিয়ে আমি চিন্তা করতাম। এবং একসময় আমি কি করলাম, গারো বই মেলা সাহস করে করেছি কিন্তু। তারপর আমি ভাবলাম যে এই যে বাংলা সাহিত্যের যে লিটল মেঘ আছে, যে প্রকাশ করছে, তা আমি কেন গারো ভাষায়, গারো সাহিত্য নিয়ে আমি কেন লিটল মেঘ করতে পারবো না? সেই চিন্তা থেকে মূলত থোকবিরিমে আসা। এবং থোকবিরিমে করার একটা কারণ হচ্ছে যে ইয়াং লেখকদেরকে তারুণ্য তারুণ্য লেখকদের, লেখক খুঁজে নিয়ে আসা, যে যে ভালো লিখছে তাকে যেন আমি জায়গা দিতে পারি, তার লেখাটা যেন প্রকাশ করতে পারি। তার জন্য তকদির সব সময় ইয়াংদেরকে জায়গা করে দিচ্ছে। তার মানে এই না ইয়াং আমি তাকেও বলবো যে বয়স অনেক হয়ে গেছে কিন্তু তার চিন্তা ভাবনা চেতনায় তারুণ্য রয়েছে। যেমন কবি মতেন্দ্র মানকিন, তাকে আমি ইয়াং লেখক মনে করি। তার যে আগের যে লেখার ধরনটা ছিল, সেই লেখার ধরনটা পুরো পাল্টে গেছে। আপনি যখন দেখবেন লেখক মতেন্দ্র মানকিনের লেখার আগের যে ধারাটা, যে স্টাইল, সেই স্টাইল কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে। আগের স্টাইলে আমি তার লেখার স্টাইল, এটা হবারও অনেক কারণ আছে আমার কাছে মনে হয়, যেটা তিনি প্রতিবেশীতে লিখতেন, যেটা আমি একটু আগে বলেছি যে রানী খমি চিঠি বলতো, যেটা এটা ক্যাথলিক মিশনারিদের একটা প্রধান মুখপত্র, যেটা বলি যে সাপ্তাহিক প্রতিবেশী, সেটা আগে ছিল যে রানী খমি চিঠি, গারো রানী খুম মিশনের যে রানী খমি চিঠি ছিল। তো আহ, এই যে আহ, মানে চেঞ্জ হওয়াটা, এই যে তারুণ্য, তার ভিতর মতেন্দ্র মার্কিনের ভিতর যে তারুণ্যটা আছে, আমি মনে করি তার জন্য একজন বয়স হয়ে গেছে কিন্তু ওনার যে তারুণ্য, সেই তারুণ্যটা কিন্তু সে লোক জানে। তার জন্য ওনার যে নতুন নতুন লেখা, বর্তমান যে লেখার যে ধরন পাল্টে গেছে, তো তাকে আমি, ওনাকে আর কি, আমাদের মতেন্দ্রকে আমি চাই যে ওনাকে আমি একদম প্রায়োরিটি দিচ্ছি আমি থবিরে। থবিরে হচ্ছে তারুণ্যকে করা, লেখক তৈরি করা। আমরা এর 8টি সংখ্যা বের করেছি। আমরা খুব কষ্ট করে সেই সংখ্যাগুলো, আপনারা দেখতে পাচ্ছেন যে তকবিরে আমরা 8টি সংখ্যা বের করেছি। 8টি সংখ্যার মধ্যে প্রত্যেকটা সংখ্যাতে দেখবো যে নতুন নতুন লেখক আনার চেষ্টা করেছি, নতুনদেরকে জায়গা করে দেন, তরুণদেরকে, একগুচ্ছ তরুণদের কবিতা প্রকাশ করার, কিংবা নতুন তরুণদেরকে, যেমন অনলাইন আছে এখন, অনলাইনে আমরা তারুণ্যকে যে প্রধান মানে গুরুত্ব দিয়ে যাচ্ছি, তাদের লেখাটাকে, তাদের চিন্তা, তাদের ভাবনা, যে লেখার যে চিন্তা ভাবনা ম্যাগাজিনে প্রকাশ করার মতো কিংবা একটা দৈনিক পত্রিকা প্রকাশ করার সাহস নেই আমি মনে করি। সেটাই হচ্ছে লিটল মেঘের, লিটল মেঘের সেটাই হচ্ছে ক্ষমতা, যে সে তারুণ্যকে এবং কি বলবো, এটা আমরা বলি যেটা স্রোতের বিপরীতে গিয়ে যে লেখাটাকে প্রকাশ করে, স্রোতের বিপরীতে গিয়ে যে পথ চলে, আমি মনে করি সেটা হচ্ছে লিটল ম্যাক। আমি সেই লিটল ম্যাক সেই কাজটাই করে, যে তরুণদেরকে নিয়ে আসে, তারুণ্যকে নিয়ে আসে, যে লেখার ভিতর আগুন আছে সেই লেখাটাকে
প্রকাশ করে জনসাধারণের কাছে, পাঠকদের কাছে এবং তরুণ এবং লিটল ম্যাগের মাধ্যমে একজন সমৃদ্ধ অনেক লেখক বেরিয়ে আসে। আমি মনে করি বাংলা সাহিত্যে আমরা যদি সাহিত্যকে ধরি ঠিক একই, যে সব বিখ্যাত লেখকদের প্রথম লেখা কিংবা লেখার প্রকাশ হচ্ছে লিটল ম্যাগ থেকে। তো একইভাবে আমাদের যে গারো কমিউনিটির যে ম্যাগাজিন গুলো বের হয় সেটা এক ধরনের লিটল ম্যাগ, কিন্তু লিটল ম্যাগ হলে পুরোপুরি লিটল ম্যাগ আমরা বলবো না। বাংলাদেশের আমাদের গারোদের যে প্রত্যেকটা এলাকায় এবং এলাকার যে তাদের যে প্রতি বছর যে সংগঠন গুলো থাকে, সেই সংগঠনের প্রতি বছর একটা করে হলে প্রকাশ হয় যে ম্যাগাজিন গুলো। আমি একটু আগে বলেছি যে ব্রিংমি বিবালের কথা বলছি, জাসেঙ্গা বলেছি, ফুরাঙের কথা বলেছি, তারপর হচ্ছে খুপান্থের কথা বলেছি, সালনামের কথা বলেছি, তারপরে যে লিটল ম্যাগ যেটা বললাম, যে চিবিমার কথা বলেছি, আবির্ভাবের কথা বলেছি, খোলা চোখের কথা বলেছি। এভাবে হচ্ছে অনেক অনেক এত নাম, এত মানে প্রতি বছর 10-12টা প্রকাশ হয়, প্রতি বছর 10-12টা প্রকাশ হয়, যে ম্যাগাজিন গুলোতে তরুণদের পাশাপাশি আমাদের সিনিয়র লেখকদের, শ্রদ্ধাবাদের লেখক থাকে, তো তরুণদের লেখা খুব কম থাকে আমরা জানি, কারণ তাদের লেখাটা প্রকাশ হওয়ার একটা সাহসও লাগে, যেটার জন্য একটু আগে আবারও বলছি যে লিটল ম্যাগের দায়, যেটা লিটল ম্যাগের কাজ হচ্ছে যে তারুণ্যকে তাদের শ্রুতির বিপরীতে নিয়ে যে লেখাটা প্রকাশ হয়। মিঠুন, আমার একটা প্রশ্ন ছিল, সরি টু ডিস্টার্ব বা একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, আমরা লিটল ম্যাগ নিয়ে, হ্যাঁ লিটল ম্যাগ তো অবশ্যই আছে। আমি এটার পাশাপাশি বলছি যে সাহিত্য পত্রিকা বা বাংলাদেশের যে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর বা জাতির যে পত্রিকাগুলোও আমরা আনতে চাচ্ছি, কারণ লিটল ম্যাগ তো একদম লিমিটেড। তো তো ঠিকই আছে, একদম লিমিটেড। আমাদের শুধু লিটল ম্যাগ একদম যদি ওই সংজ্ঞা বা ওইটার মধ্যে যদি যায় তাহলে আমাদের খুব লিমিটেড কি হবে। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে গারোদের বাচিক ভাষার পাশাপাশি আপনার মধুপুর, টাঙ্গাইল, তারপরে হলো এই ময়মনসিংহ, নেত্রকোনার দিকের যে অপরাপর যে ভাষা গোষ্ঠী আছে বা আদার যে আমরা যেটা বলি যে হাজং আছে, হ্যাঁ, বা কোচ আছে, ওনাদের সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? ওনাদের পত্রপত্রিকা বা ওনাদের ভাষায় না হোক, বাংলা ভাষায় হোক, কিন্তু তাদের মাধ্যমে প্রকাশিত হওয়া ওইটা সম্পর্কেও যদি একটু আলোকপাত করতেন তাহলে আমরা মনে হয় একটু ভালো হবো। আচ্ছা, মধুপুরে যেটা আমি বলতে চাচ্ছি, যে আমার যতটুকু জানা মধুপুরেও প্রতি বছর একইভাবে যে ম্যাগাজিন গুলো বের হয়, মানে বৃহত্তর ময়মনসিংহে যেটা বলি যে ম্যাগাজিন বের হয়, ও মধুপুরে একই অবস্থা, যে ম্যাগাজিনের বের হয়, লিটল ম্যাগ না, যে ম্যাগাজিন গুলো যে সমৃদ্ধ লেখাও বের হয়, আবার একদম যেটা বলি যে আমাদের আমরা কি বলবো, যেটা তেল মারা যদি বলি, যে এই ধরনের না, লেখাও বের হয়। এখন আমি না যেটা বলতে চাচ্ছি যে বিদেশির একাডেমির কথা একটু বলতে পারি। আমার যতদূর জানা যে বিদেশির একাডেমি থেকে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি যেটা আর বলছে, এর আগে উপজাতি ছিল, আসলে আমি বলতে চাই বিদেশির একাডেমি, সেই একাডেমি থেকে আমরা দেখেছি যে হাজংদের, শুধু হাজংদের যে প্রতি বছর যে দেউলি উৎসব হয়, সেই দেউলি উৎসবকে কেন্দ্র করে তারা প্রতি বছর একটা ম্যাগাজিন করে থাকে, যে একাডেমি থেকে। সেই ম্যাগাজিনে হচ্ছে দেউলি, যেটা আমরা আমি দেখাতে পারি, এটা হচ্ছে এখানে হচ্ছে এই যে দেউলি উৎসব 19, ঠিক একইভাবে দেউলি উৎসব 18, দেউলি উৎসব 2000 এরকম করে প্রকাশ হয়েছে। আবার কোচদের নিয়েও তাদের যে কোচদের যে প্রধান উৎসব নেবি বিহু, সে এটা এখন প্রসেসিং এ আছে, এই বছর প্রকাশ হবে, প্রকাশ হচ্ছে, সেটা হচ্ছে আপনার আবারও মিথুনের নেটওয়ার্ক একটু দুর্বল হয়ে যাচ্ছে। এই ফাঁকে আমি কয়েকটা কি পড়ি, কমেন্ট পড়ি কমেন্ট সেকশন থেকে। তো আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে অনেক কমেন্ট আছে, প্রশ্ন আকারে হয়তো আমরা সবগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, কারণ আমি আগেই বলেছি যে আমরা এখানে ওইভাবে খুব সমৃদ্ধভাবে গবেষণা করে কি করে আসা হয়নি। সে কারণে প্রত্যেকটা ভাষাভাষী বা প্রত্যেকটা অঞ্চলের অনুষ্ঠান কি বলে যে পত্রপত্রিকা বলি বা ম্যাগাজিন বলি বা আমাদের যে ছোট কাগজ বা লিটল ম্যাগাজিন বলি, সবগুলোর নাম বা কোনো কি হতে পারছে না। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে ছোট কাগজগুলা আমাদের মধ্যে সংখ্যায় খুবই কম। আমরা যদি বলি যে লিটল ম্যাগাজিন একদম ডাইরেক্ট কিতে যদি চলে আসি তাহলে হয়তো আমরা ওইটা একদম কম হবে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই
যে ছোট কাগজ বা লিটল ম্যাগের পাশাপাশি আমরা আদার যে আমাদের বিভিন্ন জাতি থেকে বা বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী থেকে যে পুঁথিগুলো প্রকাশিত হয় ওইগুলোও নিয়েও আমরা আলোচনা করতে চাই। তো এখানে একটা মলয় ত্রিপুরা দ্বারা যেটা বলেছেন উপস্থাপকের যেটা হচ্ছে আলোচকের প্রশ্ন রাখবেন কি কারণে ছোট কাগজের মৃত্যু ঘটছে। যাই হোক আমি একটু বলে রাখি, এটা সবাই যখন আলাপ করবেন সেখান থেকেও এটা চলে আসবে হয়তো। আমি চন্দ্রজিৎদার কাছেও এই প্রসঙ্গটা নিয়ে আসতে চাচ্ছিলাম যে আমাদের এই যে মিথ্যাতত্ত্ব বলি বা ইথিল বলি বা আমাদের যে যে পত্র পত্রিকাগুলো আছে ওইগুলোও আমাদের মধ্যে এক ধরনের কি আছে মানে ম্রিয়মান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তো ওইটার ব্যাপারেও নিয়ে আসতে চাচ্ছি একটু, মানে কারণটা কি। তো আমার জানা মতে এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার কারণে হোক, তারপরে হলো বই পড়াটা একদম কমে গেছে, পত্র পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে যে টাকা পয়সা মানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা একটা ব্যাপার, আর একটা হলো আমাদের মধ্যে যোগাযোগের মাধ্যমটা অনেকটা এখন মোবাইল কেন্দ্রিক হয়ে পড়েছে, এটা একটা অন্যতম মাধ্যম। এটা বাদেও যদি অন্য কোনো কারণ থাকে তাহলে চন্দ্রজিৎদা ওইটা আলাপ করবেন। আর পরে শেষে আমি যেটা বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি শুধু মণিপুরি প্রেক্ষাপটে বলবো না, চন্দ্রজিৎদা যেহেতু আপনি ঢাকায়ও আছেন, যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই যে আপনি এতক্ষণ ধরে যে আলোচনা করছেন পার্বত্য চট্টগ্রাম থেকে, তারপরে হলো আমাদের কিন্তু ময়মনসিংহ নেত্রকোনা থেকে, আমরা একটা দিক আমরা কিন্তু আমি আনতে পারছি না, সেটা হলো নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে থেকেও কিন্তু আমাদের নিয়মিত প্রকাশনা হয়, খুব কম হলেও তারপরে হয়, মাঝে মধ্যে হয়। তো সংখ্যা যদিও বা কিছু কম হতে পারে তুলনামূলকভাবে ঢাকা, ময়মনসিংহ নেত্রকোনা বা আমাদের সিলেট বা আমাদের পার্বত্য চট্টগ্রামের মতো না হলেও, তো সেক্ষেত্রে ওইখানেও হয়। তো আমি চেষ্টা করছিলাম সেদিন আমাদের যে কয়েকজন আমাদের সাথে যারা জড়িত তাদেরকেও আসার জন্য অনুরোধ করছিলাম, বাট এনিহাও আমি পারিনি বা আমরা ওনাদেরকে এখানে নিয়ে আসতে পারিনি। তো আগামীতে ওনাদের প্রকাশনার ক্ষেত্রে বা আমাদের আদিবাসীদের যে প্রকাশ কি বলে লিটল ম্যাগাজিন বলি বা ম্যাগাজিনের ওইটা প্রকাশনাকে তাদের যে অবদানগুলো, তাদের কাজগুলো নিয়েও আমরা আলাপ করব। তো এই ফাঁকে আমরা চন্দ্রজিৎদার কাছে যাই কি না করে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে শুনে আছি যে এই যে আপনি মণিপুরীদের যদি কিছু বলা থাকে ওটাও বলবেন, পাশাপাশি এই একটু আলোপ করবেন যে এই যে ছোট কাগজগুলা বা আমাদের পত্র পত্রিকা বা বিভিন্ন ভাষার যে কিগুলা প্রকাশনাগুলা কমে আসতেছে কেন, কি মনে হয়? আমি যদি বলি মণিপুরীদের প্রেক্ষাপট থেকে যদি বলি যে আমাদের যে ভাষণে আমাদের পাঠককে আমাদের করতে হবে, যে আমাদের যে প্রকাশনাগুলোকে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমরা আমি আগে আলোচনাতে বলেছিলাম যে আমরা এখন একটা যোগাযোগ ব্যবস্থা আরো অনেক উন্নত হয়েছে, কিন্তু আমাদের যে প্রকাশনাটাকে সকলের একটা অংশগ্রহণমূলক, যে নতুন যারা লেখালেখি করছেন এবং যারা তাদের প্রতিভা বিকাশে আমরা যেন তাদের একটা অংশগ্রহণের সুযোগ দিতে হবে তরুণ প্রজন্মকে। এই তরুণ প্রজন্মকে আমাদেরকে এই প্রকাশনার ক্ষেত্রে তাদেরকে স্থান দিতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আশা করি আমরা আমাদের প্রকাশনা আরো সামনে এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, তো আরেকটা যে এখানে কিছু প্রশ্ন করা হয়েছিল, কবিতা চাকমা একটা প্রশ্ন দিয়েছিলেন আনন্দ দাদা এবং আমাকে, যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন যে তরুণ ছাত্রছাত্রীদের সংগঠনগুলোর মাধ্যমে যে লিটল ম্যাগাজিন বের হতো বা হচ্ছে তার কোনো তথ্য জানা আছে কিনা বা জানা যাবে কিনা। কবিতা চাকমা, এটা হলো সমারিকা চাকমা না, স্মরণিকা চাকমা। তো স্মরণিকা চাকমাকে খুব আমার কাছে এই তথ্যটা জানা নাই, যদি আনন্দদা যদি জানেন তাহলে উনি দিবেন আশা করি। ধন্যবাদ স্মরণিকা চাকমাকে এই প্রশ্নটি করার জন্য। আশা করি আগামীতে আমরা এটা সংগ্রহ করার চেষ্টা করব। আমাদের বিশেষ করে যে সিলেট অঞ্চলে আমি যেটা আমাদের মণিপুরীদের যেটা বলি, যে আমাদের যে লিটল ম্যাগাজিন কিছু কিছু ক্ষেত্রে হয়তো ধরুন বর্তমানে আমরা মাইরা এখন একটা নিয়মিত একটা প্রকাশনা এখনো তাদের অব্যাহত আছে, এবং আমি আর বাকি যেগুলো আমাদের যে সংখ্যাগুলো আমাদের কথা ওয়েলফেয়ার ট্রাস্টের যে প্রকাশনা এটা অব্যাহত আছে, এবং সজীবু মোটামুটি একটা আছে নিয়মিত, এবং সায়ন হয়তো আগামীতে আরো প্রকাশনা হবে আশা করি, এবং কথা প্রকাশনা নিয়মিত চলবে।
ইপম, এরপরে যে লেইপুন বা বিভিন্ন লেইচাল, এইসব লেখা আজ আমাদের যে প্রকাশনাটাকে নিয়মিতভাবে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এটি আমাদের তরুণ প্রজন্মকে এটা সুযোগ দিতে হবে, তাদের জন্য আমাদেরকে দ্বার খুলে দিতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। হ্যাঁ, প্রমোদ। হ্যাঁ, সরি, আমার মিউট ছিল। ধন্যবাদ। তো অনেক অনেক ধন্যবাদ চন্দ্রজিৎ দা। আমরা এবার আনন্দদার কাছে যাব ওই কিছু প্রশ্ন নিয়ে এবং কিছু মন্তব্য নিয়ে। আনন্দদা হয়তো দেখেছেন ও কিছু মন্তব্যও দেখেছেন। তো এখানে আপনার কয়েকটা অ্যাড করা আছে, যেমন ধরেন শুভ্রজ্যোতি দাদা বলেছেন আপনার এই যে লুরা নামে আরেকটা সংকলন আছে। ঠিক আছে, আমি তো বলেছি যে আমরা আসলে ওইভাবে পুরো ডিটেলস আমরা গবেষণা করে আমরা আসিনি বা ওইটা কি করা হয়নি, হয়ে মানে পেরে উঠিনি। যাই হোক, আগামীতে আমরা আরো কি বলবো সমৃদ্ধ করার চেষ্টা করব। আমরা যেটা বলছি, আমরা জাস্ট শুরু করেছি মাত্র। তো যেটা বলছি সেটা হলো স্মরণিকা চাকমা যে একটা প্রশ্ন করেছেন, সেটাও একটা হবে, ওইটার প্রশ্নটার একটা উত্তর দিবেন। আর আমাদের যে কিগুলা সাহিত্য পত্রিকা বলি বা ছোট ছোট পত্রিকাগুলা বা কাগজগুলা এই যে কি করার পিছনে, যে স্তীমিত হয়ে যাওয়ার পিছনে বা ওইটাকে অনেকটা মৃতপ্রায় বলি, যেটা বিলুপ্ত হচ্ছে না এখনো, দু একটা হয়তো আপনি যেটা বলছেন যে আপনাদের হিল রাইটার্স ইউনিয়ন থেকে কিছুটা বের হচ্ছে, এরকম দু একটা হয়তো আছে, কিন্তু কয়েকটা যেমন জুম খুব একটা আসতেছে না, বা আপনার যে হুজ, হ্যাঁ, বা মাওরুম, এই যে ওইটা একে একে প্রকাশ না হওয়ার পিছনে কারণগুলা কি হতে পারে? আমি শুধু সেটা হিলট্র্যাক্সের ব্যাপারে না, পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, আচ্ছা, আনন্দদা। হ্যাঁ, ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ প্রমোদ দা, আমাকে পুনরায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের আলোচনার প্রেক্ষাপটে কিছু কিছু মন্তব্য এসছে, খুব যৌক্তিক এবং বাস্তবসম্মত, এবং আপনি সেটারও একটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে যে বিশেষ করে আমি আমার বক্তব্যের শুরুতে, আলোচনার শুরুতেই বলেছিলাম, এই এই জায়গাতে আজকের আলোচনার বিষয়বস্তুর সাথে আমি খুব একটা সংগতিপূর্ণ না, বা আমার খুব একটা বেশি ধারণা এখনো হয়নি। তারপরও হয়তো বিশেষ প্রয়োজনে, বিশেষ বাস্তবতায় খুব স্বল্প সময়ের মধ্যে ঘাটাঘাটি করে হয়তো আমাকে আজকে এখানে যুক্ত হতে হয়েছে। আরো আমি জানি আমার অনেক অভিজ্ঞ, আমার অনেক সিনিয়র লেখক আছেন, যারা এই বিষয়গুলো খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রথম থেকে ওনারা জানেন। হ্যাঁ, সুব্রতা যেটা বলেছেন, হ্যাঁ, সেটি জানা আছে। লুরা লুরা যে এটি প্রকাশিত হয়েছিল প্রথম দিকেই, একেবারে সেটা আমাদের পার্বত্য চট্টগ্রামের লিটল ম্যাক প্রকাশনার জগতে প্রথম দিকের আহ, প্রকাশনা এটি। কিভাবে অন্যান্য বিষয়গুলো সেভাবে আমরা দেখতে পারি। তো যাই হোক, এই যে আমি কিছু আমার ইচ্ছে সেটি হচ্ছে যে আমাদের এই জায়গাতে যেটা প্রমোদ দা আমাকে আহ, বলতে বলেছেন, সেটি হচ্ছে আমাদের কিছু সংকট তো আছে, যেমনি সম্ভাবনাও আছে, ঠিক তেমনি সংকটও আছে। আমি এই বিষয়টা একটু উল্লেখ করার জন্যই আমি চেষ্টা করছি। সেটি হচ্ছে যে, যেমন যে এখানে প্রথমত আমরা দেখেছি যে অনেকগুলো আহ, আহ, যে এই ধরনের খুদে সাহিত্য পত্রিকা বা ছোট কাগজ, যে নামে অভিহিত করি না কেন, এগুলো আমরা দেখেছি যে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু প্রকাশ করা হয়েছে। অত দেখা গেছে 2-3 সংখ্যা বা 4-5 সংখ্যা পর্যন্ত, অনেক ক্ষেত্রে 8-10টি সংখ্যা পর্যন্ত প্রকাশিত হয়েছে ধারাবাহিক ভাবে। কিন্তু এক মাঝ পথে গিয়ে দেখা যাচ্ছে যে এগুলো আর কোনো দেখা যাচ্ছে না বা প্রকাশ হচ্ছে না। এ ধরনের ক্ষেত্রে যেটা দেখা, যেমন যে হুচ যেটা বলি, অতটা সমৃদ্ধ একটি লিটল ম্যাগ ছিল, যেটা আলোড়ন হিসাব প্রকাশ করছো। তারপরে মাওরুমের কথা বলি, এটাও খুব ভালো একটা প্রকাশনা ছিল। তো এভাবে অনেকগুলো প্রকাশনা কিন্তু আমার মনে হয় স্তীমিত হয়ে যাচ্ছে। তো এটার পেছনে অনেকগুলো কারণ কাজ করছে বলে মনে করি। তার মধ্যে প্রথমত হচ্ছে এখানে অনেকগুলো সংকট আছে। প্রথম সংকটটি হচ্ছে সেটি আহ উদ্যোগের একটা সংকট আমরা দেখতে পাই। একটা উদ্যোগ শুধু গ্রহণ করলে হবে না, এই উদ্যোগটিকে একটা আলোর মুখ দেখানোর জন্য, একটা পর্যায় পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে একটা কমিটমেন্ট দরকার, সে কমিটমেন্টের জায়গাতেও কিন্তু আমাদের দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে অর্থনৈতিক একটা বিষয় যুক্ত আছে আমাদের এখানে, বিশেষ করে যদিও এখন কর্পোরেট দুনিয়ায় যে আসলে বিশেষ করে অনেকগুলো যে
আমরা দেখেছি প্রতিষ্ঠান গড়ে উঠছে দেশের মধ্যে, একটা সংকলন কিংবা একটা এই ধরনের ত্রৈমাসিক বা পাক্ষিক, ত্রৈমাসিক বা বাৎসরিক যদি কোনো কিছু বের করতে যায়, তাহলে এখানে নিঃসন্দেহে এটা ব্যক্তিগত পকেট থেকে বা ব্যক্তিগত চাকরি কিংবা কোনো একটা উৎস থেকে কিন্তু এটা বের করা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না। এটির জন্য আমাদের কি প্রাতিষ্ঠানিক যেমনি সহযোগিতা দরকার আছে, ঠিক তেমনি ভাবে বিজ্ঞাপন দাতা সংস্থাগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারা যদি বিজ্ঞাপন চাইতে গিয়ে যদি তারা আন্তরিকতা প্রকাশ করে, যদি তারা কিছু আর্থিক সহযোগিতা বা বিজ্ঞাপন দিয়ে যদি তারা সহযোগিতা প্রদান করে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রকাশনাগুলো বা এই যে লিটল ম্যাগ গুলো আমরা ধারাবাহিকভাবে প্রচার করতে পারি। আমার এই গত কয়েক বছরের একটা অভিজ্ঞতায় যদি বলি, সেটা হচ্ছে আমরা যখন এখানে কাজ করি তখন আমরা দেখি যে এখানে আমাদের যে সমস্ত স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, বিশেষ করে চুক্তি উত্তরকালে আমাদের যে জেলা পার্বত্য জেলা পরিষদ, আমাদের যে উন্নয়ন বোর্ড, এগুলোর কাছে যখন আমরা যাই তখন আমরা দেখি যে সেখানে আমাদেরকে আহ আহ, মানে আশানুরূপ তারা ইতিবাচক কোনো আহ দৃষ্টিভঙ্গি তারা পোষণ করছে না। আমরা দেখি যে এখানে পার্বত্য অঞ্চলে এই জেলা পরিষদ গুলো বা উন্নয়ন বোর্ড গুলো বা মাদ্রাসা, আহ মসজিদ, মন্দির নির্মাণের ক্ষেত্রে তারা লক্ষ কোটি টাকা তারা কিন্তু বরাদ্দ দিয়ে থাকে, আর্থিক সহায়তা দিয়ে থাকে। কিন্তু আমরা যখন একটি প্রকাশনা বের করব, একটি পুস্তক আমরা প্রকাশনা করব, তখন যদি আমরা একটা দরখাস্ত নিয়ে যদি যাই, তখন আমাদের সাথে সে ধরনের ইতিবাচক কোনো সহযোগিতা তাদের কাছ থেকে আমরা পাই না। আর যেটা বলেছিলাম, যেমন যে আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট গুলো, এগুলোর যে যে সংবিধিবদ্ধ যে কতগুলো আইন আছে, প্রবিধান আছে, এইগুলো তারা কতটুকু অনুসরণ করে, কেন তারা উদ্যোগ নেয় না, তাদের মধ্যে এ ধরনের উদ্যোগহীনতা কাজ করছে কেন, এগুলো কিন্তু আমাদের আসলে ভাববার একটা জায়গা তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আমি মনে করি যে এখানে আমাদের যে বিশেষ করে অর্থনৈতিক একটা সংকট বিরাজ করছে, এখানে বিজ্ঞাপন ঠিক মতো পাওয়া যায় না। বিজ্ঞাপন পেলেও একেবারে খুব নামে মাত্র। আপনার দেখেন একটা ম্যাগাজিন বের করার জন্য আপনার কমপক্ষে এখন ভালো মলাট একটা দরকার আছে, সেখানে আপনার যে প্রচ্ছদের একটা ভালো একটা প্রচ্ছদ দরকার আছে, আপনার সেখানে একটু কোয়ালিটি সম্পন্ন বা গুণগত সম্পন্ন আপনি 70 গ্রাম বা 60 গ্রাম যদি কাগজ আপনি ব্যবহার না করেন, তাহলে এই ম্যাগাজিনটি কিন্তু মানুষের হাতে নাগালে যখন যাবে তারা কিন্তু একটু অন্যভাবে দেখে। অর্থাৎ যে প্রকাশনাতে আমার হাতে আসবে, সেই প্রকাশনাতে আমার ছুঁতে, আমাকে তার গন্ধটা নিতে একটা ভাব তো লাগে। তো সে জায়গায় আমাদেরকে এখন বিজ্ঞাপনের জন্য যদি যায়, আমাদেরকে 1000 টাকা, 500 টাকা, 1500 টাকা এভাবে দিয়ে দেয়, যেখানে একটা ম্যাগাজিন বের করবার জন্য আমাদের 60 হতে 1 লক্ষ টাকার প্রয়োজন হয়। তো এভাবেই হচ্ছে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট। তো এই জায়গা থেকে আমাদের ব্যক্তিগত উদ্যোগটা তো থাকতেই হবে। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি আমাদের প্রাতিষ্ঠানিক যে সহযোগিতা, এই প্রাতিষ্ঠানিক সহযোগিতা অবশ্যই অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে এখন আমাদের হয়তো যে সমস্ত আমাদের প্রতিষ্ঠানগুলো আপনাদের যেমন সমতল এলাকায়, ঠিক একইভাবে পার্বত্য অঞ্চলে তো একেবারেই নাম দিয়ে বলা যায় যে এদের কাজ তো হচ্ছে উন্নয়নমূলক কাজ করা, এদের কাজ হচ্ছে সামাজিক উন্নয়ন করা, অবকাঠামোগত উন্নয়ন করা, এ ধরনের বুদ্ধিবৃত্তিক কতগুলো চর্চার ক্ষেত্রে, সাহিত্য সংস্কৃতি চর্চার উন্নয়ন এবং সংরক্ষণের ক্ষেত্রে এদের যে একটি ভূমিকা থাকার কথা, সেই ভূমিকা তারা রাখছে না। এই এই জায়গায় আমাদের একটা সংকট এবং একটা ঘাটতি রয়েছে বলে আমি মনে করি দাদা। আনন্দদা, একটা প্রশ্ন আছে। আমরা অবশ্য ওই যে মলয় ত্রিপুরা কৃষক দাদা যেটা বলেছেন যে স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পূর্ব, হ্যাঁ, ছোট কাগজগুলোর যে ওইটা আমরা অবশ্য বলেছি সম্পাদকের নাম, আমরা দাদা হয়তো একটু দেরিতে আছেন, হয়তো শুনতে পাননি। অনেক আলোচনা করেছি একদম প্রথম থেকে গয়িকা যদি কি হয়। আমাদের মণিপুরীদেরও বলেছি, আমাদের প্রথম লেডিজ ম্যাগাজিন দীপানিতা থেকে শুরু করে থকবিরিমে আমাদের মিথুন রাক্ষামও বলেছেন। তো আমরা আলোচনা করেছি, ওটা আপনি দয়া করে আবার শুনবেন আমাদের কিটা, তাহলে মনে হয় কিছু করা আছে। আর যদি আপনি কিছু অ্যাড করতে চান ওনার এই প্রশ্নের ব্যাপারে একদম শর্ট করে, কারণ আমাদের মধ্যে আবার নবলেশ্বর ত্রিপুরা দাদাও আসছেন। আচ্ছা আচ্ছা, না দাদা, আমি মলয়দার প্রশ্নের উত্তরে তেমন কিছু বলছি না। কারণটা হচ্ছে যে আমি যখন আলোচনায় ছিলাম, আমার ক্ষুদ্র পরিসরে এবং আমার সীমিত জ্ঞানের মধ্যে, সীমিত জানার মধ্যে থেকে আমি অনেক সম্পাদকের, অনেকগুলো লিটল ম্যাগের, অনেকগুলো প্রকাশনার সংকলনের অনেক সম্পাদকের নাম উল্লেখ করেছি। আমি উল্লেখ করেছি প্রভাংশু ত্রিপুরার নাম,
দীপঙ্কর সিজ্ঞানের নাম, তারপরে কি বলে আপনার আহ, এই আরো অন্যান্য শুভ্রজ্যোতি দাদা আছেন, অম্লান চাকমা আছেন, তারপরে আরো অনেকের নাম আমি সেখানে উল্লেখ করেছি। তো আশা করি উনি যখন আমাদের এই আলোচনাগুলো আর যে রেকর্ডেড যে আলোচনা সেটা যদি উনি শোনেন, তাহলে আমাদের সমতল এবং পাহাড়ের মধ্যে যে সমস্ত লিটল ম্যাক গুলোর নাম, যেমন বলা হয়েছে যে আপনার ওই যে সমুজ্জ্বল সুবাতাস, এখানে চৌধুরী বাবুল বড়ুয়ার কথা আসছে, হাফিজ রশিদ খানের কথা আসছে। এই আলোচনা যদি উনি শুনেন, তাহলে আশা করি ওনার উত্তরটা উনি ওখানে পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আনন্দদা। আমরা আমাদের মধ্যে নবলেশ্বর ত্রিপুরা দাদা আছেন, ওনার নেটের কারণে অনেকক্ষণ ধরে আসতে পারেননি। আর নবলেশ্বর দা, আপনার যদি শুনে থাকেন আপনি আনমিউট করেন, আর আপনার ক্যামেরা যদি ভালো, মানে আপনার যদি ওই পরিস্থিতি থাকে ক্যামেরাও খুলেন, দেখা যাক আপনার নেটওয়ার্ক কিরকম হয়। হ্যাঁ হ্যাঁ দাদা, নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, জি দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু আপনি কি নেট ক্যামেরা অন করতে পারবেন? ক্যামেরা ওই আমি ওই ভিডিও অফ করে শুধু অডিওতে, মানে এক অডিওতে বলার চেষ্টা করবো আর কি, কারণ ওই ভিডিও করলে হয়তো আরো বেশি কথাটা ভেঙে ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবেই শুনি। তো আপনার কাছ থেকে আমরা যেটা শুনতে সেটা হলো আপনার যে সান্তুয়া জার্নাল নিয়ে একটু বলেন। ওইটা আমি জানি যে অনেক আগে থেকেই প্রকাশিত। আমি বলছি না, আপনিই বলেন। সান্তুয়া জার্নাল নিয়ে শুরু করেন, তারপরে আপনার যদি কিছু যোগ করার থাকে তারপরে আমরা যাব। অনেক অসংখ্য ধন্যবাদ হেমন্ত দাদা। আপনি কিন্তু অনেক সাউন্ড আসছে আপনার এখান থেকে, অনেক সাউন্ড আসছে। হ্যাঁ শোনা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাইডেও অনেক নয়েজ। জি আচ্ছা দাদা, ওই আপনাকে অশেষ ধন্যবাদ, যেহেতু মানে এইরকম একটা সুন্দর একটা আয়োজন করেছেন। তো এখানে আমি যদিও সবার কথা শোনার সুযোগ পাইনি, এই আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি, ওই নেটওয়ার্ক অসুবিধার কারণে, এর জন্য আমি নিজেও একটু দুঃখ প্রকাশ করছি। তো আচ্ছা, যেটা বলবো, আমাদের যে সান্তুয়া জার্নাল, অ্যাকচুয়ালি এটার ব্যাকগ্রাউন্ডটা যদি বলতে যাই, এটা 1992 সালে শুরু। 1992 সালে শুরু করেছেন এই শ্রদ্ধেয় শক্তিপদ ত্রিপুরা আর প্রফেসর প্রশান্ত ত্রিপুরা। হ্যাঁ শুনতেছি, বলেন। আপনার কি নেটওয়ার্ক দুর্বল হয়ে গেছে না? হ্যাঁ আসলে আমরা খুব নেটওয়ার্কের সমস্যায় আছি। উনি যেখানে আছেন নবলেশ্বর ত্রিপুরা দাদা, তো উনার নেটওয়ার্কের প্রবলেমের কারণে একবার চলে আসছে, একবার চলে যাচ্ছে। তো যাই হোক, আবার আমরা উনার নেটওয়ার্ক যখন ঠিক হবে তখন উনার কাছে আবার যাব। আপাতত আমরা মিথুনের কাছে শুনি। মিথুন একটু আগে বলেছেন উনারও নেটওয়ার্ক কিছু প্রবলেম ছিল। তো মিথুন শোনা যাচ্ছে? আপনি নেট আনমিউট করেন। জি দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমরা ওই প্রসঙ্গ নিয়ে আলাপ করছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আদিবাসীদের বলি বা আমাদের যে, মানে শুধু আমাদের না, মানে বাংলা ভাষারও যে সাহিত্য পত্রিকা বলি বা লিটল ম্যাগাজিন বলি বা পত্র পত্রিকার যে কি বলো প্রকাশনার ক্ষেত্রে আস্তে আস্তে যে কম, মানে কি বলে বিলুপ্ত প্রায় না বা ম্রিয়মাণ হয়ে যাওয়া বা ওইটা সংখ্যা যে কমে আসার পিছনের কারণগুলো কি, কিছুটা চন্দ্রজিৎদা বলেছেন, কিছুটা আমাদের আনন্দদা বলেছেন, ওইটা আর পুনরাবৃত্তি করার দরকার নেই। আপনি যদি কিছু অ্যাড করতে চান বা ঘোরার, মানে আমি যেটা বলি আর কি, আপনার মন থেকে বা আপনার ওইরকম যদি কিছু ধারণা থাকে একটু শেয়ার করবেন সবার সাথে। আর আপনার ওই থকবিম সম্পর্কে আপনার কিছু বাকি রয়ে গেছিল, হ্যাঁ ওইটাও আপনি শেষ করবেন প্লিজ। ধন্যবাদ দাদাকে। আমি আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমার যদিও ওয়াইফাই, কিন্তু আমি জানি না কেন যাওয়া আসা করছে বারবার। তো আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বিদেশিরা একাডেমি থেকে তারা বাৎসরিক ভাবে যেটা হয়, যে আপনি একটু আগে বলছিলেন যে হাজংদের হচ্ছে গিয়ে দেউল উৎসবকে কেন্দ্র করে তারা প্রতি বছর একটি সংকলন করে, মানে ম্যাগাজিন, যেটা আমি সংকলন, ওরা লিখেও সংকলন দেউল উৎসব। সেখানে হচ্ছে হাজংদের সংস্কৃতি নিয়ে, ভাষা, শিল্প সাহিত্য নিয়ে নানা প্রবন্ধ থাকে। শুধু হাজং লেখকদের না, শুধু বাঙালি লেখকদের
লেখাও তারা প্রকাশ করেন সেখানে বাঙালি লেখকদের পাশাপাশি গারো লেখকদের মানে দেল উৎসব সম্পর্কে যাদের কাছে যে লেখাও পাচ্ছেন তাদের সেটা প্রকাশ করেন। সেটা হচ্ছে বিদেশের একাডেমি থেকে যেটা করেন এবং সম্পাদক থাকে সবসময় সে একাডেমির পরিচালক এবং তাকে সহযোগিতা করেন হয়তো তাদের বোর্ড এবং কেউ থাকেন হয়তো। তো আমি সেটা দেখেছি। আরেকটা হচ্ছে কোচ আদিবাসীদের নিয়েও সেখানে প্রকাশ হয় মাঝে মাঝে, যেমন এবার প্রকাশ হবে বিহু, তাদের যে প্রধান উৎসব যে বিহু, সে বিহুকে কেন্দ্র করে তাদের অনুষ্ঠান হয়ে গেছে। সে বিহু কোচদের বিহু সংকলন হবে, যেখানে কোচদের নিয়ে তাদের নিজস্ব কোচদের ভাষা, শিল্প, সাহিত্য, যে সাহিত্য সেই বিষয়গুলি লেখা থাকবে এবং সংকলন চলছে। আশা করি মানে লেখা সংগ্রহ চলছে, সেটা সংকলন। তারপর সেখানে থাকে মন্ত্রী মন্ত্রী এমপি আমলাদের সবসময় তাদের বাণী থাকে এবং তাদের মতামত। আপনারা জানেন যে লেখার এইসব যখন থাকে সেখানে আসলে স্রোতের বিপরীতে লেখা হয় না। আমি বারবার চলে আসতেছি। যাই হোক, যেটা আমরা বলতে চাচ্ছি যে লেখা প্রকাশ হওয়া যে থেমে যায়, যেটা আমাদের প্রশ্ন করা হচ্ছে কেন থেমে যাচ্ছে। আমাদের আনন্দদা খুব সুন্দর করে বলছেন যে ও বিজ্ঞাপনের কথা বলছেন, এবং আমাদের মধ্যে আমরা লেখা সংগ্রহ করতে গিয়ে দেখেছি যে লেখকদের একটা পর্যায়ে লেখকদের অনীহা আমরা খেয়াল করেছি। সংগ্রহ করতে গিয়ে দেখি লেখকদের অনীহা, সে অনীহাটা আসে কেন? সে অনীহাটা আসে হচ্ছে তাদের সম্মানিতা লেখক। একটা হচ্ছে লেখক সম্মানিত খুব গুরুত্বপূর্ণ, আমরা লেখক সম্মানে দিতে পারি না। যেমন এটা যে যতটুকু পারে লেখক সম্মানে যেটা বলে আর্থিক দিকে, সেটা আমরা দিতে পারি না। আমরা অভিজ্ঞতার কারণে হতে পারে, টাকার আর্থিক সমস্যার কারণে হতে পারে। যেহেতু লেখা প্রকাশ হতে আমাদের একটা সাহিত্য পত্রিকা কিংবা ম্যাগাজিন দেখতে যে খরচটা, সেটা উঠাইতে পারি না। আর লেখকদের সম্মানিত দেওয়ার দূরের কথা, আমরা ভাবতেই পারি না। লেখক সম্মানে দেওয়ার কথা আমরা ভাবতে পারি না। ফলে লেখক যখন লিখে দীর্ঘদিন যখন সে বিনা পারিশ্রমিকে লেখা দিয়ে যায়, হ্যাঁ, সম্মানিত যখন সে পায় না, ওটা একটা কারণ হয়ে দাঁড়ায় যে আমি কেন লিখবো। তারপর আরেকটা হচ্ছে রিভিউ, যে লেখকদের রিভিউটা খুব দরকার। সে দীর্ঘদিন ধরে লেখা লিখে যাচ্ছে কিন্তু তার কে ভালো মন্দ কেউ কিছু বলছে না, সেই বিষয়টা আমি ফেল করেছি। তারপর হচ্ছে আহ একটা পর্যায়ে লেখক সে দমে যায়, হ্যাঁ, লেখে হ্যাঁ, আমাদের মিঠুনেরও আবার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমরা বারবার এই একই প্রবলেম পড়তেছি। আজকে মনে হয় বাংলাদেশে বৃষ্টিও হচ্ছে, হয়তো সব জায়গায় না হলেও কিছু কিছু জায়গায়। তো সে কারণে আমাদের নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম। এর মধ্যেও আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি, আমাদের অনুষ্ঠানও প্রায় শেষের দিকে আসছে। তো আমরা সব শেষ এক একটা ছোট একটা মন্তব্য করে অডিয়েন্সে বা যারা শুনছেন তাদের কাছে কিছু বক্তব্য দিয়ে আমরা শেষ করব। তো নবলেশ্বরকে শোনা যাচ্ছে? আপনি কিছু বলতে পারবেন? আপনি দেখেন তো আপনার দেখে শোনা যায় কিনা, যেহেতু সাউন্ডটা আনমিউট করে কথা বলা যায় কিনা দেখেন নবলেশ্বর ত্রিপুরাদা। হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি শুধু সাউন্ডটা অন করে শোনা যাচ্ছে কিনা দেখেন। নবলেশ্বর শোনা যাচ্ছে না। মিথুন, আপনি কথা বলেন তো দেখি আপনারটা শোনা যাচ্ছে কিনা। মিথুন শোনা যাচ্ছে? মিঠুনও আসতেছে না। এনিওয়ে, আনন্দদা এবং চন্দ্রজিৎ, আপনাদের কাছে আপনাদের শেষ বক্তব্যটা করে আমরা চলে যাব আর কি। হ্যাঁ, এবার চন্দ্রজিৎ দা বলেন, আপনি আপনার থেকে শুরু করে আপনার শেষ মন্তব্য বলে আমরা বিদায় আমরা শেষ করবো আজকে। তো প্রমোদ, আজকে আমরা প্রায় 2 ঘন্টা ব্যাপী যে আলোচনা মধ্যে যে আমরা লিটল ম্যাগাজিনের কথা যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে যদি মণিপুরী দের মধ্যে প্রকাশিত কোনো লিটল ম্যাগাজিন যদি আমার আলোচনার মধ্যে বাদ পড়ে থাকে, তাহলে আশা করি অনেকে এটা অন্য মাধ্যমে হলেও সহযোগিতা করে জানানোর চেষ্টা করবে। আর আজকে আমাদের আলোচকবৃন্দ যে আলোচনা করেছেন, যে আনন্দজ্যোতি চাকমা এবং মিঠুন রাকসাম, তাদের মূল্যবান এবং সুন্দর উপস্থাপনা এবং তাদের যে জাতিসত্তার যে প্রকাশিত লিটল ম্যাগাজিনের যে তথ্য দিয়ে আজকের এই আলোচনা থেকে এবং মাসব্যাপী যে আলোচনার যে একটা
সুন্দর এবং উপস্থাপনা যে সমৃদ্ধ করেছে, সেই জন্য আনন্দজ্যোতি চাকমা দাদা এবং মিথুন রাকসাম দাদাকেও ধন্যবাদ। এবং আজকে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, তকবিরিন, চিটাগাং হিল ট্র্যাক্স রাইটার্স ইউনিয়ন এবং মণিপুরী মিরর, সকল আয়োজকদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। এবার আনন্দদা, আপনারও শেষ মন্তব্য এবং ওই যে শুভজ্যোতিদা আরেকটা বলেছেন হ্যাঁ, পার্বত্য বাণী। পার্বত্য বাণী, তো ওইটা দিয়ে আপনার শেষ বক্তব্য দিয়ে আমরা শেষ করবো, কারণ আজকে খুব নেটওয়ার্কটা খারাপ। হ্যাঁ দাদা, ধন্যবাদ দাদা। আসলে পার্বত্য চট্টগ্রামে সেই বলা যেতে পারে 70-এর দশক থেকে যদি দেখি ছোট ছোট যে সমস্ত প্রকাশনাগুলো বেরিয়ে এসছে, এগুলোর হাত ধরে কিন্তু অনেকে হাত পাকিয়েছেন, অনেক লেখক গোষ্ঠী সৃষ্টি হয়েছেন, এটার অনস্বীকার্য। আমি আমার শেষ আলোচনা যেটি বলবো, আমি পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে একেবারেই যদি বলি লিটল ম্যাগের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি বারবার উল্লেখ করব সেই বান্দরবান থেকে হাফিজ রশিদ খান এবং আমাদের প্রয়াত চৌধুরী বাবুল বড়ুয়ার সম্পাদনায়, পরবর্তীতে হয়তো চৌধুরী বাবুল বড়ুয়াই সেটি সম্পাদনা করেছিলেন, সমুজ্জ্বল সুবাতাস, যেটা বান্দরবান থেকে প্রকাশিত হয়ে আসছিল। তো এটি আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে একমাত্র লিটল ম্যাক হিসেবে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র থেকে লিরিক সম্মাননা 2000 এবং জাতীয় লিটল ম্যাগাজিন মেলা উদযাপন পরিষদ সম্মাননা 2010 অর্জন করেছিল। এখানে এই সমুজ্জ্বল সুবাতাসে কিন্তু আমাদের বিশেষ করে আদিবাসী লেখকরাই অনেকেই যুক্ত ছিল, অনেকে লেখা দিয়েছিলেন, অনেক সমৃদ্ধ একটি প্রকাশনা সেটি। তো সেটি আমার কাছে খুব উল্লেখ করার মতো একটি বিষয় মনে হয়েছে। যাই হোক, আজকের যে আলোচনা, এই আলোচনার মাধ্যমে আসলে পার্বত্য চট্টগ্রামের যে লিটল ম্যাক আন্দোলনের যে জয়যাত্রা, সেটি বিশেষ করে আমার আলোচনায় আমি কখনো মনে করছি না এটি স্বয়ংসম্পূর্ণ একটি আলোচনা। এখানে আরো অনেক কিছু তথ্য, অনেক আলোচনার প্রয়াস আছে। এই আলোচনা হয়তো আগামীতে আরো বিশেষ পর্বে অন্য কোনো ভাবে হলেও যখন আমরা আলোচনা করব, তখন আমরা আরো অনেক এই বিষয়ে অভিজ্ঞ আমাদের লেখক সাহিত্যিক আছেন, তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো। তো এটি আমার মনে হয় এই আলোচনার মাধ্যমে আমরা সাধারণ একটি চিত্র বাংলাদেশের আদিবাসীদের সাহিত্য চর্চার ক্ষেত্রে লিটল ম্যাক গুলো, ছোট ছোট প্রকাশনাগুলো, দিবস ভিত্তিক প্রকাশনাগুলো, উৎসব ভিত্তিক যে প্রকাশনাগুলো বের হচ্ছে, এগুলো যে আমাদের আদিবাসীদের সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে, সাহিত্য চর্চার ক্ষেত্রে এবং এখানে নতুন নতুন লেখক শ্রেণী, লেখক গোষ্ঠী সৃষ্টির ক্ষেত্রে যে একটা অগ্রণী ভূমিকা পালন করছে, এই অন্ততপক্ষে এই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমরা আজকের এই আলোচনার মাধ্যমে আমরা দিতে সক্ষম হয়েছি বলে আমি মনে করি। একই সাথে এই লিটল ম্যাক প্রকাশনার জন্য আমাদের যে সংকটগুলো আছে, যে বাধাগুলো আছে এবং যে সম্ভাবনাগুলো আছে, সেগুলো আমরা এই আজকের এই আলোচনা থেকে, বিশেষ করে চন্দ্রজিৎ দা, যে মিঠুন রাকসাম দাদা, ওনাদের আলোচনা থেকে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পেরেছি। এবং এখানে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের আদিবাসীদের মধ্যে যে একটি সাংস্কৃতিক যে বিনিময় দরকার, আমাদের যে সাহিত্যর যে একটা বিনিময় দরকার, এবং এই বিনিময়ের মাধ্যমে যে আমাদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক, মজবুত একটা সম্পর্ক তৈরি হবে, সেটি কিন্তু আমি খুবই সেই জায়গাতে আমি খুবই আশাবাদী। আমি আজকে যারা আলোচক ছিলেন এবং আমাদের সম্মানিত শ্রদ্ধেয় হামম প্রমোদ দাদাকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করে আমার শেষ কথা এখানে সমাপ্ত করলাম। দাদা অনেক অনেক ধন্যবাদ আনন্দদা। আসলে এটাই ঠিক, আমাদের মধ্যে আমি বিশেষ করে যে কারণে আমি প্রোগ্রামটা বা ইভেন্টটা শুরু করেছি, এই কারণে যে আমাদের মধ্যে হ্যাঁ, যোগাযোগটা অবশ্যই দরকার, এবং সাহিত্যের ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে এক ধরনের সেতুবন্ধন যেটা বলি,
আগে আমি চেষ্টা করেছিলাম কথা প্রকাশনার মাধ্যমে, এটা সম্পূর্ণভাবে করতে পারিনি কারণ আমি বিদেশে বা বাইরে থাকার কারণে, এবং যারা ওইটার সাথে যুক্ত হয়েছেন সবাই কেউ দেশের বাইরে চলে গেছেন, কেউ চাকরি নিয়ে চলে গেছেন, বিভিন্নভাবে ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা আবার অনলাইনে যেহেতু শুরু করেছি, আশা করি সবাইকে নিয়েই আগামীতেও কি করে কার্যক্রমটা চালিয়ে যেতে পারবো। আর আরেকটা বিষয় সেটা হলো আমাদের মধ্যে যারা শুনছেন, আমি আশা রাখি একদম যার অবস্থান থেকে এগিয়ে আসবেন। এই যে মলয়দা বলতেছেন বা আলময়দা বলতেছেন বা আমাদের সন্তান কাকা বলতেছেন, সবাই সবার এখন যেহেতু মানে নিজেদের মধ্যে এক ধরনের, সেটা ভার্চুয়ালি হোক, পরিচিত বা চিনতে সবাই কে কি লিখতেছে বা কে কি হচ্ছে এটা তো মোটামুটি জানা যায় যার ওয়ালে বা কি থেকে। তো এটা নিয়েও আমরা আশা করছি, আমরা এটা শুরু মাত্র, আমি কখনো বলছি না, আনন্দদার কথা রেস ধরি যে আমরা যে শুরু করেছি, আমাদের মধ্যে অনেক ঘাটতি আছে, আমাদের মধ্যে অনেক কি বলে দুর্বলতা আছে। হ্যাঁ, তো আমরা মানসম্পন্ন একটা অনুষ্ঠান করার মতো যোগ্যতা আমি কখনো মানে যোগ্যতা অর্জন করতে পারিনি। তো যাই হোক, তারপরেও আমরা একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি যাতে যেন আমাদের মধ্যে যে এই যে অনুদ্ঘাটিত বলি, যেটা আমরা যে লুকায়িত যে সম্পদগুলা, সেই সাহিত্যের সম্পদগুলা আমরা আগে যেহেতু জানতাম, এখন আমরা সবার মাধ্যমে বা সবার কাছে এটা জানানোর একটা প্রয়াস চালিয়ে যাচ্ছি। তো এই পর্যায়ে আমরা থকপেরিমকে আমি দেখি, উনি মিথুন কি শোনা যাচ্ছে? যেটা আমি শুনতে পাচ্ছি, আমি আচ্ছা। আসলে আমার হ্যাঁ, না, না। আমি শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, যাই হোক, আমরা শেষ করছি। আপনি কি কিছু বলবেন? আপনার ক্যামেরা অন করে, নাকি ক্যামেরা অন না করেও বলতে না, পারেন না, আপনার কথা? ক্যামেরা অন না করে বলতে হবে, কারণ আমি খুব বিরক্ত এখন আজকে নেটওয়ার্কের জন্য। আচ্ছা, যাই হোক, আপনি আমি ক্যামেরা ফোন থেকে করছিলাম এতক্ষণ নেটওয়ার্কের জন্য। হ্যাঁ, ওই আচ্ছা, যাই হোক, না, ওয়াইফাই ওই পর্যায়ে আর যায়েন না। আমরা শেষ করি শেষ আজকেরটা। করে দেবেন এখন। না। আসলে আমি বলতে চাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি শুনেছি যদিও ও হুম, হুম। সবাইকে আসলে আমি দুঃখ প্রকাশ করছি সহ আয়োজক হিসেবে, থকবিরেমের সহ আয়োজক হিসেবে আসলে আমি দুঃখ প্রকাশ করছি। আজকের অনুষ্ঠানটা মানে আজকের যে আলোচনা আড্ডা, এটা খুবই গুরুত্বপূর্ণ আড্ডা ছিল, খুবই গুরুত্বপূর্ণ। যেমন আনন্দদার কাছে যেভাবে শুনেছি চাকমাদের কিংবা ওই বেল্টের আর কি পাহাড়ি মানে আদিবাসীদের সাহিত্য সম্পর্কে, ম্যাগাজিন সম্পর্কে একইভাবে আমরা মণিপুরীদেরও শুনেছি আমাদের দাদার কাছ থেকে, চন্দ্রজিৎ দার কাছে শুনলাম। তো আমি থকবিরেমের এটাই বলবো যে থকবিরেম আসলে লিটল মেক করেছে, সাহিত্য পত্রিকা করেছে মূলত আমাদের আহ, শিল্প সাহিত্য সংস্কৃতি ইয়াংদের লেখাকে প্রাধান্য দিয়ে। কারণ ইয়াংদের লেখার জন্য একটা জায়গা দরকার আমি মনে করেছি, এবং নতুন নতুন চিন্তা ভাবনা লেখার জায়গা দরকার, এবং আমরা তৈরি করতেও পেরেছি, এবং আশা করছি যে ৮টা সংখ্যা আমরা বের করেছি, ৮টা সংখ্যায় নতুনদের, তরুণদের সবাইকে আমি জায়গা দিয়েছি। একটু আগে যেটা বলছিলাম ব্রিটিশের একাডেমির কথা, এটা আর বলতে চাচ্ছি না। তারা করছে ম্যাগাজিন, মূলত সাহিত্য পত্রিকা তাদের আছে, জানিরা আছে, তারা সেখানে প্রকাশ করছে জার্নাল হিসেবে, মাটির সুবাস করছে। কিন্তু আসলে লিটল মেক নিয়ে যেটা আলোচনা করলাম আমরা, আসলে সেই অর্থে না, যেহেতু যেখানে মন্ত্রী মিনিস্টারদের আমলাদের বাণী থাকবে, সেটা আসলে আমরা লিটল মেক বলতে পারি না। একজন সাহিত্যিক সেটাকে কখনোই সেটা মানি না, আমিও অন্তত পক্ষে আমি মানতে পারি না এই বিষয়গুলি নিয়ে, আপনারা জানেন। কিন্তু সেই ম্যাগাজিনগুলো কিন্তু অনেক দায়িত্ব পালন করছে, গুরুত্ব পালন করছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। অনেক ম্যাগাজিন, যে ম্যাগাজিনগুলোতে আমাদের সিনিয়র লেখকবৃন্দ, আজকে যারা সিনিয়র, তারা কিন্তু ওইখানেই লিখেছেন। হ্যাঁ, সেখানে লিখে কিন্তু আজকের আমাদের মনীন্দ্র মালাক হয়েছেন, মতেন্দ্র মার্কিন হয়েছেন, শিশির চাকমাকে যদি বলি, মৃত্তিকা চাকমাকে যদি বলি, তারা উঠে এসেছেন। বচন নকরেককে যদি বলি, আমরা থিপিল নকরেককে যদি বলি, সেই ম্যাগাজিনগুলো লিখে কিন্তু তারা উঠে এসেছেন। হয়তো এখন ধারণা চেঞ্জ হচ্ছে, আমরা লিটল মেক এর ধারণা যেটা, আমরা যেটা, আমি যেটা চিন্তা করছি, হয়তো আরো আগামীতে আরো যারা আসবে তারা আরো চিন্তা করবে, তারা আরো নতুন নতুন মানে লিটল মেক করার চিন্তা করবে, নতুন নাম নিয়ে আসবে। যেমন গারোদের তো বলেছি যে আবির্ভাব ছিল, হিমেল রিসেল করেছে, চিবিমা করেছে। আহ, কিন্তু আমাদের আর্থিক যেটা একটু আগে বলা হয়েছে, আর্থিক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই থেমে যাওয়ার কারণে আর্থিক দিকটা যদি ভালো না থাকে, আমরা যদি টাকা পয়সা না পাই, কতদিন আমি নিজের বেতন থেকে আমি কতদিন একটা সাহিত্য পত্রিকা করব, কতদিন সেটা? হ্যাঁ, আমার বউ আমাকে সব সময় বলছে যে লিটল মেক করে, তার বইয়ের কথাই বলছি। হ্যাঁ,
তার গাটের টাকা খরচ করবে সে কতদিন? তার আত্মীয় স্বজনরা মনে করছে যে লিটল মেক করে তো অনেক টাকা পাচ্ছে, কিন্তু তারা হয়তো জানতেও পারছে না সেটা হচ্ছে গাটের টাকা খরচ করে, একটু একটু খরচ করে একটু টাকা রেখে সে টাকা দিয়ে হচ্ছে গিয়ে একটা সাহিত্য পত্রিকা করা, প্রেসে টাকা বাকি রয়ে গেছে, সেই টাকা খরচ দিতে আমাদেরকে অনেক হ্যাপা করতে হচ্ছে, অনেক আহ, মানে এই যে বিষয়গুলি, তার জন্য একটা সুনির্দিষ্ট আমাদেরকে, এই যে একটু আগে যে বলে কি যেন বলবো ওইটাকে আমাদেরকে যে পৃষ্ঠপোষকতা খুব দরকার, যেটা আনন্দদা যেটা বলেছেন যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি, হ্যাঁ, এবং আমরা আমরা যখন কাজ করব ম্যাগাজিনগুলো যেন 80 গ্রাম হয় কিংবা ভালো মানের কাগজ হয়, ভালো মানের ছাপা হয়, যাতে দেখতেও ভালোই লাগে, ওরাও যেন বলতে পারে না কাগজটা ভালো করেছে, কাগজটা ভালো, মেকআপ ক্যাটআপ, তারা যে লেখা হয়তো চিন্তা করবে না কি লেখা আছে সেটা হয়তো দেখবে না, কিন্তু আহ, তার তারা তো আসলে সাহিত্য কিছু বোঝে না, তারা বুঝে যে প্রোডাকশন কেমন দিয়েছে, তারা কাগজ কি দিয়েছে, মলাট কি দিয়েছে, আমরা যেন সেটাও যেন আমরা ভালো করি। মান তো অবশ্যই থাকবে, আমাদের সম্পাদনার মানটা একদম আমাদের ভালো থাকতে হবে, সাথে আমাদের প্রোডাকশন জিনিসটা থাকতে হবে, মানে দর্শনদারি প্রথমে, সেই দর্শনদারিটা যেন আমরা যেন আহ, ভালো করি, আমাদের সেটা মাথায় রাখতে হবে। তার জন্য হয়তো ওই যে 500 টাকা দিয়ে বলছে যে এটা সরি দিয়ে দিচ্ছে, 500 টাকা দিয়ে হাতে ধরিয়ে দিয়ে দিচ্ছে যে, হ্যাঁ, অথচ আমাদের ওই 5-6 হাজার টাকার যেটা আমাদের রেট থাকে সেটা তারা 5,000 টাকা 500 টাকা ধরিয়ে দিচ্ছে, যেটা হয়। তো আমরা একটু আগে বলছিলাম যে লেখক সম্মানটা খুব গুরুত্বপূর্ণ, লেখা এই যে থেমে যাওয়ার, লেখা না পেলে তো আমরা তো লেখা পত্রিকা আসবে না, ধর্ণা দিতে দিতে তো একজন লেখক না, মিথুন, না ওইটা আমরা জানি, সেটাই ওইটা নিয়ে আহ, আমাদের এক আপনি নতুন প্রয়াস ভালো করতে করে হবে। জানেন, তাহলে আমি শেষ করে দিচ্ছি দাদা, হ্যাঁ, হ্যাঁ, তো আমি যাই শেষ হোক, করে দিই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ তকবীরের পক্ষ থেকে, গারো সাহিত্যের কাগজের পক্ষ থেকে, এবং আমাদের এই সহ আয়োজক হিসেবে আমি ধন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি মিথুন। যাই হোক, নেটের কারণে অনেক আমরা ডিস্টার্ব, আমি নিজেও একটু ডিস্টার্ব ফিল করছি। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের মেইন ফাইন্যান্সিয়াল বা আর্থিক কারণটা হলো মূল কারণ। তো এখন একটা উপায় যেটা আমি আনন্দদার কাছেও শেয়ার করি বা সঞ্জয়দা সবার কাছেই, যে একটা উপায় হচ্ছে এখন হলো যে পাবলিকেশন, যেটা ওই যে ওয়েব বেস যেটা আমরা বলি, ওয়েব পোর্টাল না হলেও অন্ততপক্ষে এখন ব্লগে খুব কম টাকা দিয়ে বা টাকা ছাড়াও মানে প্রকাশনা, বিশেষ করে পাবলিকেশনের ক্ষেত্রে মানে কি হিসাবে, বুক হিসাবে বা পিডিএফ আকারে ওটাও করা যায়। আমরা ভিন্ন উপায়টা আমরা বের করি। এটা মিঠুনকে অনুরোধ করতে চাই যে আসলে আমাদের সাহিত্য করাটা তো আসলে কোনোভাবেই লাভ তো হয় না, লোকসান, এবং লোকসানটা কতটুকু আমরা করতে পারবো এটাও একটা কোয়েশ্চেন। তো আমরা আর ওই দিকে যাচ্ছি না। তো আমি আজকে যারা শুনছেন, আমাদেরকে যারা প্রশ্ন বা কমেন্ট করে উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি সবাইকে অনুরোধ করছি, আগামীকাল আমাদের নতুন যে সেশন, যে তিয়াশা চাকমা যে ব্যাপারে বিষয়ে আলোকপাত করবেন, সে বিষয়ে আমি সবাইকে একটু বলতে চাই থাকার জন্য, যে চাকমা ভাষা চর্চার প্রবণতা এক নজরে 150 বছর। তো উনি এই বিষয় নিয়ে যে একটা থিসিস বা আমার গবেষণা করেছেন সেই ইউনিভার্সিটি জীবনে, বা সেখানে একটু দেখাতে চেয়েছেন যে চাকমা ভাষার যে পরিবর্তন বা পরিমার্জন বা পরিশোধন আমরা যেটা বলি, ওইটার পুরো বিষয়টা নিয়ে উনি নিয়ে আসতে চাচ্ছেন। এখন আপাতত তিয়াশা চাকমা আছেন হলো জাপানে পিএইচডি গবেষণারত। তিনি কাজ করছেন হলো সহকারী অধ্যাপক হিসাবে বাংলা বিভাগে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বাংলাদেশে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আগামীতে আপনারা